আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বল। স্যার অ্যান্টিভাইরাসের যে ইগুলা দেখাইছিলেন, কি বলে, ওগুলা তো 14 দিনে নাকি 7 দিন বলছিলেন ট্রায়ালে। তা পরে যে সময় কাজ করব ক্লায়েন্টের, ওই টাইমে কি পারচেস করে নিতে হবে? ক্লায়েন্টের কাজগুলো আমাদের হয় ওয়ান টাইম। কোন উনি আপনাকে $10 পে করলো, ফর এক্সাম্পল, আপনি হ্যাঁ। ওয়ান টাইমে তার পিসির ইদার এনএডিএস দিয়ে অ্যাক্সেস নিয়ে অথবা জুম দিয়ে অ্যাক্সেস নিয়ে মানে তার পিসিতে অ্যান্টিভাইরাস সেট আপ করে চলে আসবেন। এতটুকুই। তবে যদি এমন হয় যে ক্লায়েন্ট চাচ্ছে যে না, সবসময় এরকম কোনো প্রোটেকশন বা কিছু তার ওখানে থাকুক, ইনাবল থাকুক, সেক্ষেত্রে তাকে সাজেস্ট করতে পারেন যে তুমি এটা পারচেস করে নাও, 1 ইয়ার বা ইয়ারলি লাইসেন্স, মানে বেশিরভাগই হচ্ছে সাবস্ক্রিপশন মডেলের। ইয়ারলি লাইসেন্স পারচেস করে নাও, মানে এটা হচ্ছে ক্লায়েন্টের বিষয় আর কি। সে তো যদি আমার চায়। কোনো সমস্যা না, নেই। আপনার। বুঝতে পারছি। লাইক আমি যেরকম ক্লায়েন্টের কাজ করবো, ক্লায়েন্টেরই দিয়েই সবকিছু করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ। আর যদি সে পে করতে না চায় তো প্রথমবার আপনি ট্রায়াল অ্যাকাউন্ট পাবেন, ওটা দিয়ে করে দেবেন। করে দিয়ে আসবেন। আচ্ছা, অনেকেই আছে, আমরা অ্যাটেন্ডেন্সটা নিতে থাকি একজন একজন করে। স্যার 11, স্যার 3, বাস 16। 3 হলো, এরপর 8 স্যার। স্যার 18।
ও, স্যার 21। সিরিয়াল 4। সিরিয়াল 4। ও, সিরিয়াল 4। 13। স্যার 24। 26। 29। যাদের অ্যাটেন্ডেন্স হয়েছে একটু মিউট করে ফেলুন। আর 28। 34 স্যার। 30। ওকে, আর কেউ বাকি আছে? স্যার হ্যাঁ, বলুন। আ- শুনতে পাইনি। স্যার আমার কোশ্চেনটা যদি আহ, যে আমাদের বাইরের কেউ বলে যে আমার ল্যাপটপে বা আমার কম্পিউটারের কোনো ফাইলে কোনো ফাইল বা ফোল্ডারে হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। কম্পিউটারের কোনো ফাইল বা ফোল্ডারে ম্যালওয়্যার আছে কিনা সেটা যদি চেক করতে বলে আমাদের, তো আমাদের তো তাদের কম্পিউটারে তো ম্যালওয়্যার যে আমরা চেক করবো ম্যালওয়্যার যে চেক করার জন্য ল্যাব সেট আপ তো নাই, বা ল্যাব সেট আপ তো করা নাই তার কম্পিউটারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আর কি সেটা চেক করবো? ওরা নেটওয়ার্ক মেবি কিছু একটা হচ্ছে, মানে কথা কেটে কেটে যাচ্ছে। যাই হোক, যেটা কোশ্চেন আমি যতটুকু বুঝতে পারলাম, কোশ্চেনটা হচ্ছে যে আমার ক্লায়েন্টের পিসিতে মেলওয়্যার চেক করতে বলছে, কিন্তু সেখানে আমার ল্যাব সেট আপ নেই, তাই তো? তখন কিভাবে চেক করব? ইনিশিয়ালি একদম বেস লাইনে আমরা যেটা করতে পারি যে বিট ডিফেন্ডার বা এরকম পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারি। ওদের অলরেডি হিউজ ডাটাবেজ আছে, বিভিন্ন ম্যালওয়্যারের সিগনেচার প্রকারভেদ নিয়ে ওদের বিশাল বড় লিস্ট আছে। তো ওগুলো দিয়ে স্ক্যান দিলে সে একাই অনেক কিছু ডিটেক্ট করে ফেলতে পারে। হ্যাঁ, বিট ডিফেন্ডার বা এরকম পেইড সফটওয়্যার ব্যবহার করলে, যেহেতু এখানে কোনো ল্যাব সেট আপ বা কিছু নেই, সেক্ষেত্রে এরকম অটোমেটেড টুলস, স্ক্যানার টুলসেরই সাহায্য আমাদেরকে নিতে হবে। স্যার ওই ওই ওনার করাপ্টেড ফাইলটা, মেরওয়ালের অ্যাটাকটেড ফাইলটা যদি আমার কাছে দেয় তাহলে আমার ল্যাপটপও অ্যাটাক হবে না ওটার দ্বারা? হ্যাঁ, ইনফেক্টেড ফাইল হ্যান্ডেল করাই তো ঝামেলা। স্যার তাহলে ওই ক্ষেত্রে কাস্টমারদের করাপ্টেড ইনফেক্টেড ফাইলগুলো আমরা কিভাবে করব? সেক্ষেত্রে ডিক্রিপ্ট? গতদিন কয়েকটা টেকনিক নিয়ে বলছিলাম যে ফাইল ওপেনের ক্ষেত্রে যদি ইনফেক্টেড ফাইল পাঠায়, সেক্ষেত্রে তাকে বলতে পারেন যে আমাকে সরাসরি না পাঠিয়ে গুগল ড্রাইভে ওটা দাও। গুগল ড্রাইভে সেটা ওপেন করলেন, তাহলে কি হচ্ছে, আপনার মূল যে পিসি সেটা ইনফেক্টেড থাকলো না, বা সেটা ইনফেক্ট হওয়ার সম্ভাবনাটা কমে গেল। আর স্যার আরো ওটা যদি হ্যাঁ, পেগাসাস হয় তাহলে পেগাসাস আমার গুগল ড্রাইভের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট হয়ে আমার ল্যাপটপে সবখানে ছড়া যেতে পারে না? না, অতটা ইজিলি ধরাতে পারবে না, কারণ গুগল ড্রাইভের যেই কনসেপ্ট, ও তো জি স্যার। একটা ভার্চুয়াল একটা, কি বলে, স্টোরেজ মতো ক্রিয়েট করতে হয়। তো সেক্ষেত্রে আরো একটা করতে পারেন, স্কোয়ার এক্স দেখিয়েছিলাম না গতদিন ক্লাসে? জি স্যার, স্কোয়ার ওই, এক্স। হ্যাঁ, এরকম ডিসপোজেবল ব্রাউজার ব্যবহার করতে হয়, যে মূল পিসির
ব্রাউজারেও ড্রাইভটা ওপেন করলেন না, স্কোয়ার এক্সে করেন ভার্চুয়াল ব্রাউজারে, ওইখানে ওপেন হলো আপনার ব্রাউজার যেটা, সেটার কি বলে ইনফেক্ট হওয়ার সম্ভাবনাটা একটু কমে গেল। ভার্চুয়াল বক্স ইউজ করলেও কিছু ম্যালওয়্যার বা স্পাইওয়্যার টাইপের যে জিনিসগুলো, এরা আসলে ভার্চুয়াল এনভায়রনমেন্টকে এসকেপ করে বের হয়ে চলে আসতে পারে। না, ভয়টা এই জায়গায়, না, কারণ সব ম্যালওয়্যার তো একরকম নয়, এক একটা এক এক কিসিমের কাজ করে। কোনটা যে এসকেপ করে বের হয়ে আসবে, কোনটাকে থামাতে পারবো, তার আসলে কোনো গ্যারান্টি নেই। তার কারণে ভার্চুয়াল বক্সটাও আমাদের জন্য সবসময় এফেক্টিভ টেকনিক হয় না। ওকে, দুজন স্যার অ্যাটেন্ড করুন। স্কোয়ারএক্স এর অনলাইন প্ল্যাটফর্মে চলে আসবে না? কাস্টমার ওইখানে সেন্ড করতে পারবে স্কোয়ারএক্স এর অনলাইন প্ল্যাটফর্মে? স্কোয়ার এক্সটা কালকে ক্লাসে, গতদিন ক্লাসে দেখানোর পরে কি রান করেছিলেন বা জি না, আপনি দেখিয়েছিলেন যে ততটুকুতেই স্যার সীমিত ছিল। ওটা একটু ট্রাই না করলে কনফিউশন তো জি স্যার। থাকবেই। একটা অ্যাকাউন্ট আর ক্রিয়েট আপনি করবেন। যেভাবে দেখিয়েছেন ওইভাবে করছিলাম একই, আপনি যেভাবে আসেন আপনারটা ওইভাবেই আসে। হ্যাঁ হ্যাঁ, না ওনার কনফিউশন অন্য জায়গায়, যে ফাইল আসবে কি আসবে না ক্লায়েন্টের। ওই জন্য বললাম যে ট্রাই করে দেখুন। না হলে ওই মানে, হাতে কলমে ট্রাই না করলে বেসিক জিনিসটাই আপনি ধরতে পারছেন না। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলুন। স্যার স্কোয়ারএক্স এ আমি যে শুনতে অ্যাড্রেস পাচ্ছেন? দিয়ে, স্যার স্কোয়ারএক্স এ আমি যে অ্যাড্রেসটা খুলবো ওই অ্যাড্রেসটা কাস্টমারকে দেবো না সেন্ড করার জন্য? না, গুগল ড্রাইভে তাকে বলবেন যে যদি একান্তই ইনফেক্টেড ফাইল, ম্যালওয়্যার, স্যাম্পল এগুলো পাঠাতে হয়, তাকে বলবেন গুগল ড্রাইভের মাধ্যমে পাঠাতে। আমার একটা প্রশ্ন, হ্যাঁ বলুন। স্যার এই আলোচনার বাহিরে আমার প্রশ্ন, এটা কিছু মনে না করেন স্যার। হ্যাঁ বলুন। স্যার গিটহাবে তো বিভিন্ন টুলস এর কমান্ড লিস্ট দেওয়া আছে স্যার, যে ইনস্ট্রাকশন, এগুলো স্যার কেন যেন আমি বুঝতে পারছি। স্যার অল্প একটু যদি আলোচনা করতেন না, বিভিন্ন টুলস দেখে। কোন টুলস আমি বুঝিনি। স্যার এমনিতে বিভিন্ন টুলস স্যার, আপনি যদি একটু দেখেন স্যার, যেগুলো দেখেন সেগুলো অটোমেটিক হয়, কিন্তু নতুন কোনো টুলস ওদের ইনস্ট্রাকশন গুলো বুঝতে পারি না স্যার। হ্যাঁ, নতুন টুলসে কি ইস্যু হচ্ছে? স্যার ওদের কিভাবে রান করবো স্যার, ইনস্টল করতে পারি স্যার, কিন্তু স্যার রান টান এগুলো করতে পারতেছি না স্যার, অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এক একটা টুলস এক এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখে থাকে, বা তাদের ফাংশনালিটিরও ভিন্নতা থাকে। ঠিক আছে, মানে এটা কোনো ইউনিভার্সাল আসলে সমাধান নেই। তো যেই গিটহাব পেজ থেকে বা যেখান থেকে ডাউনলোড করছেন, প্রথমে খেয়াল করুন যে তারা কোনো নির্দেশনা দিয়েছে কিনা, যে তাদের টুলস রান করার কমান্ড নিয়ে, যে স্টার্ট কমান্ড দিতে হবে, বা কেউ কেউ বলে যে টুলসের নাম স্পেস দিয়ে সরাসরি টার্গেটের ঠিকানা। ঠিক আছে, এক একটা এক এক ভাবে তারা প্রোগ্রাম করে থাকে, এবং এটারও মানে সুনির্দিষ্ট কোনো স্ট্যান্ডার্ডও নেই যে সবাই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে লিখবে। তো এখানে আসলে গাইড বলতে তাদের লেখা গিটহাব পেজের ডকুমেন্টেশনটাই। ওকে, আপনি কোনো লিংক শেয়ার করতে পারেন কোনো একটা টুলসের? স্যার, হ্যাঁ যেমন মনে করেন আগের দিনকে ম্যালওয়্যারের ক্লাসে যেরকম ভি ব্যাক দেখালেন, ওই জায়গা কিন্তু আপনি প্রথমে কি দিলেন যে পাইথন ভি ব্যাক ডট পাই, কিন্তু ওইটা কিন্তু রান হইলো না। আপনি পরে ওইটা কেটে দিয়ে পাইথন 2.7 দিলেই হইলো, কিন্তু ওকে ডকুমেন্টারিতে কিন্তু ঠিকই লেখা ছিল পাইথন দিয়ে স্পেস ভি ব্যাক ডট পাই দিয়েছিল, কিন্তু হ্যাঁ, ওদের ডকুমেন্টারিতেও কিন্তু মাঝে মাঝে ভুল থাকে। এই না জিনিসগুলো আমরা কিভাবে ডকুমেন্টেটার আসলে? ভুল নেই, ডকুমেন্টে ঠিকই লিখেছে। এখানে বিষয় যেটা, পাইথনে কাজ করার অভিজ্ঞতার কারণে আহ, হচ্ছে কি আমার অবজারভেশনটা এসেছে,
অনেক টুলস আছে যেগুলো এখনো পাইথনের দুইটা ভার্সন, একটা হচ্ছে পাইথন 2 আর একটা হচ্ছে পাইথন 3। তো অনেকে পাইথন 2 এ যখন কোড করে তো তখন ডকুমেন্টেশনে শুধু পাইথন শব্দটা উল্লেখ করে, এবং এখনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এটাই যে পাইথন 2 উল্লেখ বা শুধু পাইথন লিখলে বোঝা যায় সেটা পাইথন 2 এ লেখা। যেগুলো পাইথন 3 এডিশন ব্যবহার করে লেখা সেখানে অধিকাংশ টুলসের কমান্ডে স্পেসিফিক করে বলাই থাকে পাইথন 3 স্পেস অমুক কমান্ড। তারপরে এক দুইটা ভিন্নতা দেখা যায়, কেউ কেউ পাইথন 3 তে কোড করেও মানে ইনস্ট্রাকশনে রাখতে পারে। মানে আমি খুব রেয়ার কেসে দেখেছি, আমি খুব এক দুইটা টুলসে যে তারা পাইথন 3তেই কোড করা কিন্তু ডকুমেন্টেশনে পাইথন স্পেস অমুক কমান্ড বলেছে। ওকে, তো ওখানে শুধু পাইথন বলতে সে বোঝাচ্ছিল পাইথন 2 এর কথা। আবার কালি লিনাক্স আমাদের যেটা, এইখানে পাইথন 2 বলতে পাইথন 2.7 এই ভার্সনটা শুধু আছে। ওকে, তো ওই ভার্সন ছাড়া আদার্স কোনো পাইথন 2 এর আর কোনো ভার্সন নেই। এবং ওকে নির্দিষ্ট করে বলে দিতে হয় যে পাইথন, শুধু পাইথন বললে ও পাইথন 3 বুঝে নেয়, ওর একটা কনফ্লিক্টের জায়গা তৈরি হয়। এজন্য পাইথন 2.7 শব্দটা উল্লেখ করে দিতে হয়। ওকে, এবং এই টাইপের পাইথনের ইস্যু সলভ করার জন্য একটু পাইথন রিলেটেড প্রোগ্রামিং এর ধারণা থাকলে এটা একটু হেল্প করে। এক্ষেত্রে আবার আমি বলেছিলাম আপনাদের ক্লাসে, যদি একটু সময় থাকে সেক্ষেত্রে পাইথন নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। আমরা তো পাইথনের যদি আপডেট ভার্সনটা ইউজ করি, আবার অন্য ক্ষেত্রে অনেক টুল আছে যে পাইথন 3টা নাই, সেক্ষেত্রে কি পাইথন 2টাও কি দিতে হবে? না, পাইথন, আপডেটটা ইউজ করলে? না যেটা পাইথন 3তে লেখা, মানে এই জি জি। ভার্সনটা হয়েছে কি ওই লেখার সিনট্যাক্সের জন্য। যেমন আমি যদি এখানে যাই যে পাইথন 2 এ যদি আমি একটা কিছু লিখি যে প্রিন্ট সামথিং, হ্যাঁ, পাইথন 2 এ লিখছি একভাবে, আর পাইথন 3তে আমার লেখার সিস্টেমটা হচ্ছে এরকম, এই সামথিং জিনিসটাকেই এইভাবে লিখছি। ওকে, ওর ফাংশন, লেখার ধরন, এই জিনিসগুলোতে বেশ কিছু চেঞ্জ এনেছে তারা। জি স্যার। যার কারণে মানে পাইথন 2 এ লেখা যে জিনিস পাইথন 3 দিয়ে রান করতে গেলে কনফ্লিক্ট করবে, ওই ইন্টারপ্রেটার বুঝতে পারে না আর ইরর মেসেজ শো করতে থাকে। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। মানে স্যার আমি চ্যাট বক্সে মানে আপনি যে আগে ক্লাসে দেখাইছিলেন ওইটা আমি দিছি, মানে ওই ওয়েবসাইটটা আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি মানে নামটা বলতে পারতেছি না, মানে ওখানে লেখা আপনার 1 MB উপরে দেওয়া যাবে না, কিন্তু ফাইলটা যদি বড় হয়, মানে 1 MB বড় হয় ফাইলটা। না, র্যানসমওয়্যার যখন ইনফেক্ট করে ও পুরো ড্রাইভের যত ফাইল আছে সবই ইনফেক্ট করে। ওকে, সবগুলোকে এনক্রিপ্ট করে দেয়। যদি এমন হয় যে ওখানে বড় ফাইল ছোট ফাইল সবই কম বেশি থাকে, সি ড্রাইভের ভিতরে ঢুকলে বা যেই ড্রাইভে ইনফেক্ট করেছে দেখা যায় কিছু না কিছু লগ ফাইল, টেক্সট ফাইল এরকম বা সেটআপের ফাইল টাইল পাবেন। একটু খুঁজলেই ছোট স্মল দুইটা, যে কোনো দুইটা স্যাম্পল ফাইল দিতে পারেন। এবং অবশ্যই এখানে আরেকটা অপশনও আছে, দেখুন ওই স্যাম্পল আপলোডের ওখানে যদি এমন হয় যে আচ্ছা আমার ক্লায়েন্ট তার সব ফাইলই আসলে বড়, ফর এক্সাম্পল মেনে নিলাম যে সবই অনেক বড় বড় ফাইল, 10 মেগাবাইটের নিচে কোনো ফাইল নেই, তাহলে কি আমি আপলোড দিতে পারছি না? কিন্তু আরেকটা জিনিস বলেছিলাম যে হ্যাকাররা কি করে, ডেস্কটপে বা বিভিন্ন জায়গায় এই যে মানে সময়ের এক্সাম্পল মেসেজ এরকম এইচটিএমএল ফাইল আকারে বা টেক্সট ফাইল আকারে এরকম একটা ওয়ার্নিং মেসেজ রেখে যায়। ঠিক আছে, যেই ডেস্কটপ বা সাধারণত এই জায়গায় রেখে যায়। তো এটাও কিন্তু একটা ফাইল। নোমর র্যানসমে সুবিধা কি, যদি স্যাম্পল ফাইল আপলোড না করতে পারেন অসুবিধা নেই, এই যে স্যাম্পল যে ওয়ার্নিং যে মেসেজ দিচ্ছে, যে এই ফাইলটা রেখে গিয়েছে তারা, টেক্সট ওয়ার্নিং মেসেজের যে টেক্সট ফাইলটা, হ্যাঁ এখানে কি নাম দিয়েছে যে
রিডমি ডট টিএক্সটি একটা ফাইল এরকম রেখে গেছে। এই ওয়ার্নিং এর ফাইল বা এই যে ব্ল্যাকমেইল যে করছে এই ফাইলটাও নো মোর র্যানসমের ওই ক্রিপ্টো শেরিফ পেজে আপলোড করতে পারে। করলে কি হবে, ও এইটা দিয়েও ডিটেকশনের চেষ্টা চালাবে যাচ্ছে একটা কি ধরনের র্যানসমওয়্যার আক্রমণ করেছে। ওকে, এখানে প্যাটার্ন পাওয়া যেতে পারে। এর জন্য এইদার স্যাম্পল ফাইল অথবা যেই ওয়ার্নিং এর ফাইলটা দিয়ে রেখে গিয়েছে বিটকয়েন অ্যাড্রেস রয়েছে ওইটা আপলোড দিলেও কাজ করবে। জি স্যার, বুঝছি। মানে স্যার আমি আপনি যে মানে গেছে ক্লাসের যে দুইটার প্রথম টুলসটা তো কাজ করেনি, দ্বিতীয় টুলসটা দেখাইছিলেন সেই টুলস আমি আমি প্র্যাকটিস করার গেলে করছিলাম, মানে তারপর একটা মানে ও পুরাই ফাইল বানাই দিছে, আমি ফাইলে ডাবল ক্লিক করে ঢুকছি, মানে অনেক ইজি বিজি মানে মেলিশিয়াস অনেক কিছু লেখা, মানে ওইটা আমি কপি কইরা আমি উইন্ডোজে আইসা মানে ওইটা একটা ফোল্ডার ক্রিয়েট করে একটা টেক্সট কিতে পেস্ট করছি, তারপর উইন্ডোজ দিয়েও বারবার কি আসতেছে, তারপর আমি ওই যে এইমাত্র যে মানে সফটওয়্যার ওয়েবসাইটটা দেখাইলাম আপনাকে, মানে চ্যাট বক্সে ওইটাই দিছি, মানে প্রথম তো নিতে আসে না, মানে 1 MB উপরে নেবে না। তারপর আমি ওই মানে যে হিজিবিজি লেখা ওইটাকে পুরোটা কপি কইরা নিচে যে এখানে যে মানে লেখা যায় যে অপশনটা ওখানে দিছিলাম, কিন্তু কোনো মানে কোন ম্যালিশিয়াস এটা দেখাইতেছে না। আচ্ছা আচ্ছা, তো যদি আপনার ডাটা এনক্রিপ্টেড হয়ে যায় র্যানসমওয়্যার যদি রান করে বসেন তবে নিজের পিসিতে ম্যালওয়্যার রান না করা এটাই ভালো। যদি একান্তই এনক্রিপ্ট হয় খুঁজে দেখুন, ছোট সাইজের ফাইল পাবেন। ওকে, ইনফেক্টেড বা এনক্রিপ্টেড ছোট ফাইল, ছোট ছোট আকারের সি ড্রাইভ, বেশিরভাগ সময় সি ড্রাইভ বা এগুলোতে পাওয়া যায় কম বেশি, লগ ফাইল ডিএলএল ফাইল অনেক কিছু আছে ছোট, ওগুলো আপলোড করো। স্যার, নো মোর র্যানসম তো শুধু ডাটা ডিক্রিপ্ট করার জন্য না? র্যানসমওয়্যার রিমুভালের জন্য, ডাটা ডিক্রিপ্ট করে ও জি আমাদের আগের অবস্থায় নিয়ে যাবে। স্যার, ভাইরাস ফ্রি করে দিন। ভাইরাস ফ্রি এর জন্য আমাদের হচ্ছে ওই এক্সট্রা স্টেপ, যেটা আমরা আগে অ্যান্টিভাইরাস দিয়ে একটা স্ক্যান অথবা নোমর র্যানসমওয়্যার দিয়ে ডিক্রিপ্ট করলাম, এরপরে অ্যান্টিভাইরাস দিয়ে আরেকবার একটা স্ক্যান দিলাম, এই কাজটা করতে হবে। কারণ অনেক সময় ম্যালওয়্যার জি গুলো জি হিডেন থাকতে পারে বা দেখা যাচ্ছে যে লুকায় আছে কোনো একটা জায়গায়, জি ওগুলো জি একটু স্যার। ফেলা দরকার। যেমন ভাইরাস টোটাল বা ডক্টর ওয়েব, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ। দুইটা কাজ করতে হবে। জি স্যার। সো কাইন্ড অফ ইউজ। ওকে, গতদিন ফ্যাট ট্র্যাকটাতে যখন সেট আপ করতে গেলাম বেশ কিছু ইস্যু দেখাচ্ছে, ইস্যু বলতে ওর ডিপেন্ডেন্সি ইস্যু আসছিল। ওকে, তো ডিপেন্ডেন্সি ইস্যু নিয়ে শুক্রবার দিন একটু ফ্রি টাইম পেলাম, দেখলাম যে আচ্ছা দেখা যাক প্যারোটে হয় কিনা, কারণ প্যারোটে যেটা হয় অ্যান্ড্রয়েড রিলেটেড মানে বেশ কিছু জিনিস প্রি বিল্ট আসে। তো ফ্যাট র্যাট ইনস্টলেশনে গিট হাবে যেই অংশটা ছিল আমাদের, এই যে ফ্যাট র্যাটটা গিট হাব থেকে ডাউনলোড করে ফ্যাট র্যাটের যে সেট আপ ডট এস যে ফাইলটা পুনরায় রান দিলাম। তো প্যারোট ওএসে যেটা হলো যে ওর প্রায় সবই সেট আপ আসে, প্রায় সবই সেট আপ আসে, খালি দুইটা জিনিস, দুইটা টুলস, একটা হচ্ছে এপিকে টুল, সরি টাইপিং মিস্টেক, এপিকে টুল, আর আরেকটা হচ্ছে সার্চ স্প্লয়েট। এই দুইটা টুলস ও বলে যে আমার পিসিতে সেট আপ নেই। ঠিক আছে, সার্চ এক্সপ্লয়েট আর এপিকে টুল এই দুইটা সেট আপ দিতে পারলে, দুইটা আমার কম্পিউটারে আলাদা করে সেট আপ দিতে হবে। ফ্যাট্র্যাট নিজে একটা টুলস, ওর হচ্ছে অন্যান্য আদার্স টুলসের সাথে একটা ডিপেন্ডেন্সি আছে, মানে এগুলোরে ইউটিলাইজ করে এই এপিকে টুলের সাহায্য নিয়ে
ও হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য ম্যালিশিয়াস ফাইল তৈরি করে। ঠিক আছে, সার্চ এক্সপ্লয়েটের সাহায্য নিয়ে দুর্বলতার ইনফরমেশন খুঁজে বের করে। কিন্তু এই দুইটা হচ্ছে ডিপেন্ডেন্সি, এই দুইটা না থাকার কারণে রান হচ্ছিল না। আবার খেয়াল করলাম ইরর মেসেজের ভিতরে যে এপিকে টুলের 2.4 যে ভার্সনটা, ওইটা সেট আপ দেওয়া লাগবে। ওকে, তো আমি খুঁজে খুঁজে যে দুইটা সমাধান পেলাম, একটা হচ্ছে সার্চ এক্সপ্লয়েট সেট আপ। এই সার্চ এক্সপ্লয়েটটা আবার গিট হাবে নেই, সার্চ এক্সপ্লয়েটটা রেখেছে গিট ল্যাবে। হ্যাঁ, কাল লিনাক্সে খুব অনায়াসে সেট আপ হয়ে যায় এক্সপ্লয়েট ডিবিটা, কিন্তু অন্যান্য প্যারোটের ক্ষেত্রে দাঁড়ান দেখাই। গিট ল্যাবের আরেকটা, সেই গিট ল্যাবের লিঙ্কেই দেয়া ছিল। এই যে এই দুইটা লাইন রান করতে হয়, আমরা যেহেতু প্যারোট রান করছি, এক্সপ্লয় কাল লিনাক্স না। ফার্স্টে এই লাইনটা দিলে এক্সপ্লয়েট ডিবি যেটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা, ওটা অ্যাড হয়ে যায়। আর এরপরে এটারে এক্সিকিউটেবল করার জন্য সেকেন্ড লাইনের কমান্ডটা দিতে হয়। দিলে আমাদের এই সার্চ এক্সপ্লয়েট সেট আপের যে ইস্যুটা, ওটা সলভ হয়ে যায় আপনার। এটা বাদ এরপর থাকে এপিকে টুলস সেট আপটা বাকি থাকে, মানে ম্যানুয়ালি সেট আপ করতে হবে এপিকে টুলস এর। এপিকে টুল সেট আপ লিনাক্স। তো এখানেও লিনাক্সের ভিতরে ইনস্ট্রাকশন দেয়া, প্রথমে হচ্ছে র্যাপার স্ক্রিপ্ট আর লেটেস্ট ভার্সন ডাউনলোডের কথা বলে। কিন্তু প্রবলেম হলো লেটেস্ট ভার্সন দিলে আমাদের ফ্যাট রেটের সাথে আবার যায় না। 2.4.1 যে ফাইলটা আছে, এইটা ডাউনলোড করা দরকার। ওকে, এবং এই ডাউনলোডটা করব কোথায়? সে হচ্ছে আমাদের ইউজার লোকাল বিন যেই ফোল্ডারটা আছে, সেইখানে এই দুইটা ভার্সন আমাদের ডাউনলোড করতে হবে। তো একটা যাই, আর এস স্ল্যাশ ইউজার লোকাল বিন। ওকে, মানে আমার এখানে ডাউনলোড করা। আপনি যেটা করবেন, সিডি দিয়ে এই ডিরেক্টরিতে এসে 2.4.1 এটা লিঙ্ক কপি করে এখানে দেবেন ডব্লিউ গেট এটা। ওকে, তবে এখানে আরেকটা কাহিনী আছে। এই ফাইলটা দিলে এইখানে ডাউনলোড হবে এপিকে টুল 2.4.1 এই নামের ফাইল ক্রিয়েট হয়। ঠিক আছে, এই কমান্ড দিলে কি হবে, 2.4.1 এই নামের ফাইল ক্রিয়েট হবে। প্রবলেম হলো, মানে এটাও ফেস করেছে, এপিকে টুল ডাউনলোড করতে গেলে ফাইল নামের ইস্যু করে। তো 2.4.1 যে ফাইলটা ডাউনলোড হচ্ছে, ওটাকে রিনেম করতে হয়। লিনাক্সে রিনেমের কমান্ড হলো এপিকে টুল জানি 2.4.1 ডট জার এই যে ফাইল, এটাকে রিনেম করে এপিকে টুল ডট জার এভাবে দিলে কি হবে, মানে আমার এখানে আগে এপিকে টুল ডট জার যে ফাইলটা, এটা এই নামে ছিল, যেটা মাত্র ডাউনলোড করলাম এই নামে, এটাকে রিনেম করে আমি এপিকে টুল ডট জার দিয়েছি। ঠিক আছে, মুভ কমান্ড দিলে এটা রিনেম হয়ে যায়। ওকে, এটা হচ্ছে কমপ্লেক্সিটির ইস্যু। কমপ্লেক্সিটি না, মানে রিনেমের ইস্যু। নাম পাল্টে দিলাম। আর এখানে বলেছিল আরেকটা, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, হচ্ছে র্যাপার স্ক্রিপ্ট যেটা, এটাও যদি আমি লিঙ্ক কপি করি, কপি করে এনে এখানে এই যে ফোল্ডারটা ইউজার লোকাল বিন, এখানে ঢুকে এইখানে আমি ডব্লিউ গেট কমান্ড চালাই, কি হবে, এপিকে টুলসটা ডাউনলোড হয়ে যাবে।
আর কিছু করার দরকার পড়ে না। লিনাক্স টার্মিনালের যে কোনো জায়গা থেকে গিয়ে আমি এপিকে টুল -h কমান্ড যদি দিই, যা পারমিশন ডিনাইড দেখাচ্ছে, আমি সুডো পারমিশন বা সুডো এসইউ করে নিলে আমার এটা শো করে যে আমার এপিকে টুলসও সেট আপ হয়ে গিয়েছে। ওকে, আমাদের দুইটা ডিপেন্ডেন্সি ইস্যু ছিল, একটা হচ্ছে এপিকে টুল সেট আপ করা, আর একটা হচ্ছে প্যারোট। আমি দুইটা লিঙ্কই আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই দুইটা দিলে আর ফ্যাট রেট সেট আপে কোনো ইস্যু তৈরি হয় না। পুরো ফ্যাট রেট সবগুলো চেক করে নিচ্ছে যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, এরপর জাস্ট আমি যেটা যেটা দিব, ক্রিয়েট ফার্ড। ফার্ড মানে হচ্ছে ফুললি আনডিটেক্টেবল ব্যাকডোর। নাম্বার 2 অপশন দিই, নিউ মেথডে পাওয়ার শেলের একটা স্ক্রিপ্ট তৈরি করবে, 1 দিই। ও কোন আইপি অ্যাড্রেসে, যে ব্যাকডোরের কাজই হচ্ছে হ্যাক করে আমার এই আইপি অ্যাড্রেসে সে কানেকশন নিয়ে আসবে, যদিও এটা আমার অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস না, কারণ অ্যাকচুয়াল পাবলিক আইপি অ্যাড্রেস না। আমরা যারা বাসা বাড়িতে কি হয়, এই যে ওয়াইফাই কানেকশন ব্যবহার করি, তাদের আইএসপি থেকে হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেসের একটা পুল থাকে। আপনাদের সেই যে নেটওয়ার্কিং এর কনসেপ্ট, এটা মনে থাকার কথা। সেখানে নেট বুঝিয়েছিলাম। নেটে কি হয়, আমাদের অ্যাড্রেসটা ট্রান্সলেট হয়ে হয়ে যায়, কারণ সবাইকে পাবলিক আইপি অ্যাড্রেস দেয় না। আপনি লোকালি রান করতে গেলে আহ, এখানে যে পাবলিক আইপি অ্যাড্রেস দিচ্ছে এখানে কানেকশন আসবে না। বেটার হয় ফায়ারফ্যাটের এইদার আইএসপি থেকে আপনার জন্য ডেডিকেটেড একটা পাবলিক আইপি অ্যাড্রেস নিতে পারেন এক্সট্রা চার্জ দিয়ে, অথবা এই টুলসটাকে কোনো ভিপিএস, ক্লাউডের কোনো ভিপিএস এ রান করতে পারেন। ঠিক আছে, ক্লাউড ভিপিএস এ আপনার অ্যাকচুয়াল একটা পাবলিক আইপি অ্যাড্রেস দিবে। ওকে, তো কোন আইপি অ্যাড্রেস আপনি কানেকশনটা, মানে ব্যাকডোরের কি হবে, এই এক্সি ফাইলটা যেই রান করবে তার কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে হ্যাক হয়ে কানেকশন চলে আসবে। এটা হচ্ছে মূল মেকানিজম। তো কানেকশন দিয়ে আসবে, ওই অ্যাড্রেস দিতে হবে। তবে এখানে আর এই 10.10.2.11 কোন পোর্টে কানেকশন আসবে, আমি মনে কোন দিন 9001, বেস নেম ফর আউটপুট ফাইলস নাম দিলাম এই শিখন। আমি যাকে আক্রমণ করতে চাচ্ছি তাদের 64 বিটের কম্পিউটার যদি হয়, জাস্ট 64 বিট ভার্সন দিলাম। কোনো আইকন নিতে চাচ্ছি কিনা, দেখা যাচ্ছে এক্সেল এর আইকন আসবে। ঠিক আছে, আমি দিলাম রাইট ডাউন দ্য আইকন নেম, আমি দিলাম যে এক্সেল এর আইকন যেন শো করে, excel.io। আচ্ছা, ও মেবি লাস্টে একটা ইরর দেখাচ্ছে, আইকন এটা ভুলে গেছি। মেবি আইসিও। টাইপিং আইসিও। মিস্টেক করেছি। জি জি, টাইপিং মিস্টেক। আচ্ছা আচ্ছা, টাইপিং মিস্টেক করেছি, যাই হোক। দিলে আপনি আইসিও। আইসিও, আইসিও। আমি আইও জি লিখে ফেলেছি। জি জি। আইসিও দিলে আমার কি বলে ব্যাকডোরটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তবে এইখানে এই টুলস এর যে এমএসএফ ভেনম, কিছু আছে স্ট্যান্ড অ্যালোন, যেমন ব্যাকডোর। আচ্ছা, এখানে মেটাস্প্লয়েট নামে একটা টুলস এর একটা কনসেপ্ট কাজে লাগে, যেমন এই যে রিভার্স কানেকশন যেটা আসছে, লিসেনিং আইপি অ্যাড্রেস এবং পোর্টের যে কথাটা বললাম, ওইখানের সাথে মেটাস্প্লয়েট এবং এমএসএ ভেনমের সাথেও মেটাস্প্লয়েট টুলস এর একটা কানেকশন আছে, এবং মানে এটা মেটাস্প্লয়েট টুলস এরই অংশ। ওকে,
তো আমরা সিস্টেম হ্যাকিং এর শুরুর দিকের একটা ক্লাসে মেটাস্প্লয়েটের আলোচনা করব। কি হবে ওই আলোচনাটা দেখলে, মানে ওটা দেখে আবার যদি এই টুলসটা রান করেন তখন আরেকটু বুঝতে সহজ হবে। এমনিতে এখন যেটা হবে, দিলে আপনার জাস্ট দেখলেন, দেখে নেই আদার্স কোনো কমান্ড দেওয়া কিছু নেই, খালি ও অপশন বলে দিবে, আপনার যে অপশনটা ভালো লাগে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন, নাথিং এলস, আর কোনো অ্যাক্টিভিটি নেই। ওকে, কিন্তু ও ইন্টারনালি কিভাবে কাজ করছে বা হ্যাক হয়ে আমার কাছে কানেকশন যা আসবে, কানেকশন যে ধরবো, ওকে, ওই প্রসেসটুকু করার জন্য মেটাস্প্লয়েট টুলসটা আলোচনাটা আমি মনে করি আপনাদের দরকার পড়বে। ঠিক আছে, মেটাস্প্লয়েট ছাড়াও ক্যাচ করা যায়, আরো কিছু আদার্স টুলস আছে। ওকে, আচ্ছা, নো প্রবলেম। এবার আশা করি এটার প্রবলেম হবে না। হুম, আপনারা ট্রাই করে দেখুন, কালিল্যাক্সে ট্রাই করে দেখতে পারেন। তবে কালিল্যাক্সে কয়েক তিন চারটার মতো সফটওয়্যারের কথা বলছিল যে নেই, মানে নট ফাউন্ড, সে কিছুতেই সেটা নিচ্ছিল না। প্যারোটায় ডিপেন্ডেন্সি ইস্যু যেহেতু কম, উম, যেহেতু আমরা এখনো পর্যন্ত কালিল্যাক্সে প্র্যাকটিস করছি, তারপরও প্যারোটের সিকিউরিটি এডিশনটা সেট আপ করে রাখতে পারেন। ওকে, কারণ এই যে নিজেরাই দেখুন মাঝে মধ্যে কিছু টুলস আছে কালি লিনাক্সে ইস্যু হয়, আর কোনো কোনো ক্ষেত্রে প্যারোটে ইস্যু হয় কালি লিনাক্সে রান করে। হ্যাঁ, আমাদের রিসার্চ পারপাসে আমরা মাল্টিপল ওএস ব্যবহার করা বেটার একদিক দিয়ে। ওকে, একটা প্যারোটে ট্রাই করে দেখতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন। হ্যাঁ, বল। স্যার আমরা ম্যালিসিয়াস কোনো জিনিস তৈরি করতেছি, কিন্তু এটাই দেখা গেল স্যার আমরাই আক্রান্ত হয়ে গেল, এক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনি নিজের ডিভাইসে নিজে কেন রান করবেন আমার এটা বোঝান। এ, আপনিই না আপনাদের কোন সহপাঠী জানি একটু আগে বলছিলেন যে ম্যালওয়্যার ক্রিয়েট করে নিজের ডিভাইসে রান করছেন কেন? Why? আমি স্যার কেন? এইটাই স্যার প্রশ্ন ছিল, মানে আমার, মানে আমি মানে ম্যালেশিয়াস কি করলাম, কিন্তু আমার ডিভাইসই করলাম, কিন্তু আর তো মানে থার্ড পার্সন তো পারার কথা না, কিন্তু একটা এটা কাজ করতে উচিত না পারেন, কেন? ভার্চুয়াল বক্সে আরেকটা উইন্ডোজ মেশিন ক্রিয়েট করতে পারেন, করে তার ভিতরে গিয়ে আপনি যা এক্সপেরিমেন্ট করা দরকার করতে পারেন, তাতে কিছুটা সেফ, বলবো 60 থেকে 70% সেফটিটা বাড়বে। কিন্তু কিছু ম্যালওয়্যার আছে, কিভাবে কাজ করে উই ডোন্ট নো। হ্যাঁ, অনেক ম্যালওয়্যারই আছে, আবার ম্যালওয়্যারের ভিতরে ম্যালওয়্যার থাকে, এমনও হয় যে নিজে একটা ম্যালওয়্যার তার ভিতরে আরেক ধরনের ম্যালওয়্যার যুক্ত করা, নিজে একটা ট্রোজান তার ভিতরে মনে করুন স্পাইওয়্যার যুক্ত করা। আমরা জানি না, 100% সোর্স কোড আমাদের কাছে নেই। যতটা সম্ভব সেপারেট এনভায়রনমেন্টে টেস্ট করা ভালো। যারা ম্যালওয়্যার অ্যানালিস্ট তারা প্রায় ক্ষেত্রে দেখা যায় ডেডিকেটেড ডিভাইস ব্যবহার করে, এমনকি বাসা বাড়িতে নেটওয়ার্ক কানেকশন সেইখানেও কানেক্ট করে না। অনেক সময় কি হয়, একদম টোটাল জিরো ইন্টারনেট কানেকশন, এবং ওই ডিভাইসের সাথে আদার্স অন্য কোনো ডিভাইস জীবনেও কানেক্ট করে না, মাউস কিবোর্ডও কানেক্ট করে না, শুধু এটারে ম্যালওয়্যার রান করার জন্য, ম্যালওয়্যার অ্যানালাইসিসের জন্যই রেখে দেয়। এমন হয়। ওকে, মানে খুব সেনসিটিভ জিনিস তো, তো যত পারতপক্ষে যতটা কি বলে আইসোলেটেড এনভায়রনমেন্টে রান করা যায় তত বেটার। জি স্যার। না, লিংক দিলে যাবে না, আমার এটা তো তো পাবলিক আইপি নেই, বা আপনি হিট করলেও দেখা যাবে আমার এখানে কানেকশন আসবে না। বাকি টুল আরো তো তিন চারটা টুলসের লিংক দিয়েছিলাম, ওগুলো কেউ ট্রাই করেছিলেন? কোনোটা সেট আপ নিয়েছে, বা সেট আপের কোনো ইস্যু হলে সলভের চেষ্টা করেছেন কেউ? লাস্ট টানেলিং তিনটা এ দিক কাজ না, আপনি রিয়াজুল, হ্যাঁ, পোর্ট ফরওয়ার্ডিং এর স্যার, করতে পারেন। এটারও উত্তরই স্যার আচ্ছা, কারোটা শুনতে পাইনি, যাই হোক আমি আগে কোশ্চেন অ্যান্সারটা দিই। পোর্ট ফরওয়ার্ডিং স্যার এ আমার একটা ব্যবহার করতে সমস্যার পারেন। কথা আপনি বলি। হ্যাঁ, বলুন।
স্যার আমি টুলস এর ইনস্ট্রাকশন মেনে রান করতে পারছি না স্যার, এই সমস্যাটার কোনো সমাধান স্যার? শুনতে পাইনি, মনে হয় আমার নেটওয়ার্ক ড্রপ করছিল। টুলস গুলো সেট আপ করতে পারছে না উনি, এরকম কিছুটা বললো। উম, এবারও কথা কি এটা আসছে মানে কোন, আসলে ভাইয়েরই নেটওয়ার্ক ইস্যু আছে। হ্যাঁ, কোনো লিঙ্ক বা টুলস আর একটু স্পেসিফিক যদি বলেন তাহলে হেল্প করতে মানে একটু সহজ হয় আর কি। আচ্ছা, উম, সম্ভবত নেই। আমরা আমাদের আজকের আলোচনায় যাই। স্যার একটা কিছু ছিল। হ্যাঁ, বলুন। স্যার ওই যে আপনি যে লিঙ্ক গুলো দিচ্ছিলেন ওগুলোর মধ্যে একটা লিঙ্ক ছিল যে প্যারাডক্সিয়ার অ্যাড। বুঝিনি, আবার বলবেন? মানে আমি বলতে চাচ্ছি যে একটা ওই যে ম্যালওয়্যার ক্রিয়েটর ছিল না, প্যারাডক্সিয়ার অ্যাড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা কি রান করতে পেরেছিলেন? কোনো ইস্যু হচ্ছে কি? ওনার নেটওয়ার্ক ড্রপ করতেছে না রে। প্যারাডক্সের আমার ফাইনালি রান করে নেই, ইনস্টল হয়েছে, হ্যালো, তারপর রান। হ্যালো। রেডটা ইনস্টল, হ্যাঁ, প্যারাডক্সিয়াতে মানে সেট আপের পরে কাজ করেছে, কোনো ইরর মেসেজ এরকম কিছু? আচ্ছা, হ্যাঁ, ওকে, ম্যালওয়্যার ক্রিয়েট করেছেন, এরপর? হ্যাঁ, তারপর স্যান্ড বক্সে রানের পরে? আচ্ছা, র্যাটের কনসেপ্টের মূল বিষয় হচ্ছে যে রিমোট অ্যাক্সেস ট্রোজান বলে। যদিও সিস্টেম হ্যাকিং এর আলোচনায় আমরা এখনো যাইনি, ওটা গেলে আমি বলি আরেকটু কনসেপ্টগুলো বুঝতে সহজ হবে। সহজ করে বলি, এই যে র্যাট, সাধারণত এর আর্কিটেকচারে দুইটা কম্পোনেন্ট দেখা যায়। প্যারাডক্সিয়াতে কি কি ক্রিয়েট করেছে এটা আই ডোন্ট নো। দুইটা কম্পোনেন্টের মানে অধিকাংশ র্যাটেরই মেকানিজম যেটা হয়, একটা হচ্ছে আপনার কন্ট্রোলার। হ্যাঁ, কন্ট্রোলার বা সহজ ভাষায় বললে হ্যাকার কন্ট্রোল, হ্যাকার যেখান থেকে বসে কন্ট্রোলিং এ কাজ করে থাকে। আর আরেকটা পার্ট থাকে এজেন্ট, বা কেউ কেউ ভালো নাম বলে ক্লায়েন্ট। বাস্তবে এটা হচ্ছে মানে ভিকটিম, যে ভিকটিমের পিসিতে এটা রান করতে হয় বা সেন্ড করতে হয়। তো র্যাটে মানে সেকেন্ড যে পার্ট, এজেন্ট বা ক্লায়েন্ট যে প্রোগ্রামটা আছে, এইটা হচ্ছে আপনি আপনার যে ভিকটিম আছে, টার্গেট ভিকটিম, তাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অথবা আদার্স কোনো নেটওয়ার্ক প্রোটোকল বা কিছুর মাধ্যমে সেন্ড করবেন। সে যখন রান করবে, আপনার এই যে কন্ট্রোলার যেটা আছে, কিছু র্যাট সফটওয়্যারে কি করে, কন্ট্রোলারের জন্য
ভিজুয়াল বা গ্রাফিক্যাল ড্যাশবোর্ড দেয়, বা কিছু আছে শুধু টার্মিনাল দিয়ে আমাদের অ্যাক্সেসটা দেখায় বা কন্ট্রোল করতে দেয়। ওকে, তো এই কন্ট্রোলারে বসে এইখান থেকে আপনি রিমোটলি ডিভাইসকে অ্যাক্সেস করেন বা কন্ট্রোল করেন। তার পিসির শাটডাউন করা থেকে শুরু করে ইনফরমেশন চুরি করা, কি লগার দিয়ে সব ডাটা দেখা, বা যাবতীয় যে কাজগুলো হয়, ওর অনেকগুলোই করা সম্ভব হয়। ওকে, তো দেখুন ওই প্যারাডক্সের যে র্যাটটা ক্রিয়েট করে দিয়েছে, মানে ওটার এরকম কোনো পার্ট বা এরকম কোনো নামের কিছু অংশ আছে কিনা। ওকে, এরকম নামে কোনো ফাইল বা কিছু ক্রিয়েট করেছে কিনা, বা তাদের গিটহাব স্যার, পেজ যেটা আছে ওখানেও একবার দেখতে পারেন যে ওই ম্যালওয়্যারটা যে ক্রিয়েট হয়েছে, বুঝতে পারছি না, কথা কেটে যাচ্ছে। বলতে চাইছিলাম যে ম্যাল যেটা ক্রিয়েট হয়েছিল ওইটা যখন রান দিছি, তো এটা হচ্ছে যে সিস্টেমের মানে উইন্ডোজের অ্যাপ ডাটার ভিতরে নিজেই একটা কপি ফাইল করে ফেলে, ফাইলের কপি করে ফেলে। হ্যাঁ, এরপরে মানে টিউটোরিয়াল দেখে যা বুঝছিলাম যে অ্যাক্সেস কিছু পাওয়ার কথা ছিল, কিন্তু এরপরের ধাপে আর কিছু হয়নি আর কি। ওই যে অ্যাক্সেস, উইন্ডোজের ডিফল্ট যে উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস আছে ওইটা এটাকে রিমুভ করে দেয়। আচ্ছা, অ্যাক্সেস পাওয়ার জন্য বা ধরে রাখার জন্য আমাদের মানে এখন এক লাইনে বললে আসলে বুঝবেন না, সিস্টেম হ্যাকিং এর আরো কয়েকটা টুলস এবং টেকনিকের সাথে আমাদের আগে পরিচিত হতে হবে। ওকে, একটু কয়েকটা দিন একটু ক্লাস কন্টিনিউ করুন, সিস্টেম হ্যাকিং এর একটু আলোচনাগুলো হলে তখন এই কনসেপ্টটা আরেকটু সহজে ধরতে পারবেন। ওকে, মানে এখানে দুইটা সিস্টেম আছে, তো যা আপনি যখন রান করছেন, এই আপনি যে বলছেন যে একটা নিজের কপি ক্রিয়েট করছে, তো রান করলে এই যে কন্ট্রোলার বা আপনার যে হ্যাকিং এর যে মেশিন এরেও আবার প্রিপেয়ার থাকা লাগে, আইপি পোর্ট এই জিনিসগুলো প্রিপেয়ার করে রাখা লাগে, না হলে কানেকশন ও ধরতে পারে না। ঠিক আছে, ওরে কানেকশন ধরার জন্য প্রস্তুত করে রাখা লাগে। তো মানে কয়েকটা আরো কনসেপ্ট আছে, তো তো ওগুলো আমরা ধাপে ধাপে জানবো। আর আমার একটা প্রশ্ন ছিল। না, এই যে ফ্যাট রেট দিয়ে যেটা ক্রিয়েট করছি, ফ্যাট রেটে কিন্তু আহ, বেশ ভালো ভালো কিছু মেথডে ও হচ্ছে গিয়ে ডাটাগুলো এনকোডিং করে অ্যান্টিভাইরাস বাইপাসের কাজ করে দেয়। তো অনেক সময় আনডিটেক্টেবল থাকে। তবে ফ্যাট রেটে বা এই যে মেলাগুলো তৈরি করছেন, এগুলো ভাইরাস টোটালে কখনো আপলোড দিয়ে টেস্ট করবেন না। কারণ ভাইরাস টোটালের কাজই হচ্ছে, ও চলে কি করে, আমরা যে ম্যালওয়্যার স্যাম্পল যা আপলোড দিই, ও এই স্যাম্পলের ডাটা, হ্যাঁ, এই ডাটাগুলো অ্যান্টিভাইরাস কোম্পানির সাথে শেয়ার করে এবং ওইখান থেকে সে মূলত আর্ন করে। চলে, তো যেটা হবে, আপনি এখান থেকে কিছু একটা ক্রিয়েট করেছেন ম্যালওয়্যার, আপনি খুশির ঠেলায় ভাইরাস টোটালে আপলোড দিলেন যে দেখি এটা ডিটেক্ট হয় কিনা অন্যান্য অ্যান্টিভাইরাস। হয়তো ইনিশিয়াল বা প্রথম দিন যখন স্ক্যান দিচ্ছেন ডিটেক্ট হয়নি, কিন্তু এটা একদম নতুন ধরনের একটা ফাইল। তো ভাইরাস টোটাল কি করবে, এই স্যাম্পল সব ভেন্ডরের কাছে পাঠিয়ে দেবে, তারা দেখা যাচ্ছে পরের দিন এটা ডিটেকশন করে ফেলতে পারে। ওকে, ঘোস্টটা আমি রান করিনি, দেখে বলতে হবে। Okay, ওদের ইনিশিয়ালি যেটা করবেন যে গিট হাব পেজটা দিয়ে দেখুন ওই ইনস্ট্রাকশনে কাজ হয় কিনা। যদি ইরর পান তখন আমার সাথে শেয়ার করেন, তাহলে কি হবে, অ্যাকচুয়াল প্রবলেমটা যেখানে, মানে সমস্যার গোড়াটা যেখানে, সেইটা আমি নিয়ে টানাটানি করতে পারবো। কিন্তু এভাবে ব্ল্যাঙ্কলি বললে যেটা হয়, লাইভ ক্লাস তো একদম জিরো থেকে শুধু টুলস নিয়ে যদি আলোচনা করি, ম্যালওয়্যারেরই 10টা টুলস নিয়ে 10 দিন 10টা ক্লাস করা সম্ভব, তাই না? তো তাতে কি হবে, আমাদের নতুন কিন্তু কিছু শেখা হবে না। একটু এর জন্য আপনাদের একটু, আমি জানি কষ্ট হবে প্রথম প্রথম,
আচ্ছা, গিটহাবের কোন অংশটা বুঝতে পারছেন না? গোষ্ঠীর লিঙ্কটা দেন তো। Night Raid gives server attacker full remote access. Okay, C++ code. ও কি কি দিয়েছে এখানে? আচ্ছা, ও হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের কোডটা দিয়ে রেখেছে এখানে। ঠিক আছে, জিসিসি কম্পাইলার দিয়ে এটাকে বিল্ড করা দরকার। এবং সার্ভারের যে কোডটা, এখানে দেখুন যে C++ সিপিপি ফাইল, এবং ওর জন্য যে হেডার ফাইলগুলো দরকার সেগুলো সব এখানে দেয়া রয়েছে। ওকে, তো যেটা করতে পারেন, গুগলে একটা সার্চ দিতে পারেন যে হাউ টু কম্পাইল C++ কোড ইন লিনাক্স। ওকে, দিলে ও জিসিসি কম্পাইলারের যেই জিসিসি কম্পাইলার আমাদের বিল্ট ইন ভাবে সব লিনাক্সেই থাকে। হুম, আপনার এই C++ কোড, জি G++ দিয়ে করার কথা বলছে। ওকে, G++ দিয়ে করতে পারেন, -O, এরপরে হচ্ছে ওই C++ ফাইলটা যেটাকে আপনি কম্পাইল করেছেন, দিলে কি হবে, ওই হাই নামের একটা এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট করে দিবে। ওইটা হচ্ছে একবার রান দিবেন। ওকে, zombie.exe দিয়ে রেখেছে এখানে, দাঁড়ান দেখি, zombie.exe, না, যে এখানে C++ ফাইল দেবেন আপনার, কি বলে, লোকালি কমান্ড, টার্মিনাল কমান্ড রান করে, যে সিপিপি এক্সটেনশনই হচ্ছে C++। ওকে, জিসিসি দিয়ে এটার exe ফাইলটা বিল্ড করে নিতে হবে। আর ভাড়াটাকে অলওয়েজ গিভেন ডাউনলোড এক্সিকিউটিভ ফাইল, ব্লা ব্লা ব্লা। সার্ভার.exe ফাইল যেটা, ওটাকে ওই যে রান করতে হবে আপনার, কম্পাইল, কি বলে, কম্পাইল করে G++ কম্পাইলার দিয়ে কম্পাইল করে রান করবেন। কোন পোর্টে লিসেন করবে, এইটাও আপনার তখন কনফিগার করা লাগে ফ্যাট চাইতে মাত্রই, যেরকম একটা করলাম। ওকে, ওই যেটা দিয়েছেন ওটা দেখা যাচ্ছে না, আর একটু বড় করে ছবি দেওয়া যায়? কেটে গিয়েছে ছবিটা, দেখা যাচ্ছে না। হ্যাঁ, বলুন, এটাতে কি অসুবিধা? এটা এখানে দুইটা ডিপেন্ডেন্সি দেখাচ্ছে, আসলে আর নেক্সট স্টেপে কমপ্লিট করতে পারিনি তার আচ্ছা, মধ্যে। ওখানে ওখানে দেখুন, ও সুন্দর করে বলে দিয়েছে আপনাকে এক্সটার্ম এবং ngrok ইনস্টলের জন্য, তাই তো? জি জি তো আপনি এটা সমাধানে যেটা করবেন, সিম্পল, গুগলে একটা সার্চ দেবেন যে হাউ টু ইনস্টল, যেহেতু এখানে সে বলে দিয়েছে ইনস্টল, নট আপডেট, জি আপগ্রেড বা অন্য কোনো শব্দ বলেনি, জি নির্দিষ্ট করে বলা যে ইনস্টল করতে হবে, হাউ টু জি ইনস্টল এক্স টার্ম ইন লিনাক্স। ঠিক আছে, এখানে দিলে আপনি বেশ কিছু ইনস্ট্রাকশন পাবেন। আরো স্পেসিফিক করে যদি দিতে চান, যে ইন
কালি লিনাক্স এইটা নিয়ে কেউ কিছু লিখেছে কিনা। হ্যাঁ, এই যে কালি লিনাক্সের প্যাকেজেই এক্সট্রামটা আছে। এখানে আসলে আমি সার্চ করছি, আসলে অত বেশি রিসোর্স নাই। এটা গিটহাবের ওই পেজে আপনার এই রিকোয়ারমেন্টটা আছে। সার্চ করে রিসোর্স নেই তাহলে এগুলো কি? এটা হচ্ছে গিটহাবের ওই লিঙ্কে, আপনার শর্ট ড্রাইভের লিঙ্কে আছে। অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, এনজি রক কথা বলছে, ডাউনলোড এখানে এখান থেকে। হ্যাঁ, তো যদি রিকোয়ারমেন্ট থাকে, জি কি বলে, এটা যেহেতু অ্যান্ড্রয়েডের, জি অ্যান্ড্রয়েডের জন্য ওর অ্যান্ড্রয়েড স্টুডিও রিকোয়ারমেন্ট অবশ্যই, তো এটা কেউ সেট আপ দেওয়া লাগে। তবে অ্যান্ড্রয়েড আচ্ছা স্টুডিও ভার্চুয়াল এনভায়রনমেন্টে দিতে গেলে আপনার আপনার ভার্চুয়াল কালি লিনাক্সে কতখানি র্যাম আই ডোন্ট নো, কিন্তু স্লো করতে পারে। ওকে, তো ওর র্যাম জন্য আছে, র্যাম প্রায় 16 জিবি। মানে অ্যান্ড্রয়েড স্টুডিও নিজেরই আসলে 16 জিবির উপরে লাগে, মানে ওর একারই এত বেশি লাগে। লাগে। তো ভার্চুয়াল বক্স আচ্ছা ওদের জন্য দরকার পড়ে। এটা একটা ডিপেন্ডেন্সি। এক্সটার্ম নিজে একটা আলাদা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন। এপিটি সার্চ এক্সটার্ম যদি দেন, যেহেতু এটার আমাদের শো করছে যে ওদের কালির রিপোজিটরিতে এক্সটার্মটা অলরেডি আছে। ঠিক জি আছে, এপিটি ইনস্টল দিলে এক্সটার্মটা সেট আপ হয়ে যাবে। ইনগ্রকের ক্ষেত্রে ভাবে সেট আপ দিতে পারেন যে হাউ টু ইনস্টল ইনগ্রক ইন কালি লিনাক্স। ঠিক আছে, ট্রাই ওকে, করবো এটা। এই সবসময় ইরর মেসেজগুলো খেয়াল করবেন। জি উম, ওই ইরর মেসেজের ভিতরই মানে যারা ডেভেলপার তারা এমন ভাবেই ডেভেলপ করে যেন ইরর মেসেজটা দেখে জিনিসটা ঠিক করা যায়। ওকে, এবং এই এই মাইন্ডসেটটা রিয়েল লাইফে কাজের জন্য খুব বেশি দরকার, কারণ তখন হয়তো আর আমি থাকবো না, না, হয়তো এটা ভাবে ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে বলতে পারবেন যে আসলে এই এনভায়রনমেন্টটা অত পরিচিত না তো, জাস্ট হ্যাঁ, যখন এটা ট্রাই আস্তে আস্তে করতেছি ঠিক হয়তো। হয়ে যাবে। যেমন কিন্তু আপনি একটু আগে যেটা দেখালেন, ওই যে কম্পাইল করা সিসিতে, আসলে যে ফোল্ডারে ঢুকলেন এই আইডিয়া নাই তো। বাট এখন যেটা দেখলাম, তো তখন দেখা গেল যে রুট গুলো ধরে ধরে আমরা আগাতে পারবো হ্যাঁ, হ্যাঁ, আশা করি। এটা আস্তে আর আস্তে অভিজ্ঞতার স্ট্যাক সাথে সাথে স্ট্যাক ফ্লো ঠিক হয়ে ওভারে যাবে। তো প্রচুর রিসোর্স আছে, তো আশা করি ওটাও আরো বেশি কাজে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, আচ্ছা। ফ্যাট রেটটা ট্রাই করে দেখবে। হ্যাঁ, এটাও ইন্টারেস্টিং এবং ওর ক্যাপাসিটি আরো বেশি। হোস্টের চেয়ে ফ্যাট রেটে আপনার ফ্লেক্সিবিলিটি দিবে বেশি। তো এটা আগে ট্রাই করে দেখুন এটা সেট আপ নাই কিনা। ওকে, আচ্ছা। তো আমরা আজকে মূলত যেটা আলোচ্য বিষয়, গতদিন কি ফ্যাটের ডস তো অ্যাটাক নিয়ে প্যারোটি ট্রাই বলেছিলাম করতে কিছু পারছি। লাস্ট ক্লাসে? ডস অ্যাটাক নিয়ে বলেছিলাম কিছু? না না, না আচ্ছা, না স্যার বলেন না, সামনের ক্লাসে বলার কথা বলছিলেন। সেই সামনের ক্লাসটা আজকেই, নো মোর সামনের ক্লাস। হ্যাঁ, ঠিক আছে, তো ডস অ্যাটাক নিয়ে আমরা কথা বলি। কেন আসলে জিনিসটা দরকার সেটার একটু বোঝার বিষয় আছে। ডস এটাকে মূলত যে ঘটনাটা ঘটে, সার্ভিস ডিসরাপশনের ঘটনা ঘটে। সহজ ভাষায় বললে আহ, প্রাপ্যতা, হ্যাঁ, একটা সেবা নিতে চাচ্ছেন, সেবার প্রাপ্যতা বা গ্রহণযোগ্য যে মাধ্যমটা থাকে সেটা আসলে লঙ্ঘন হয়। সেটাকে অ্যাভেইলেবল পাওয়া যায় না। হ্যাঁ, বাংলায় বোঝানো কষ্ট, ইংরেজি ওয়ার্ড দিয়ে আপনাদের মানে যতটুকু বোঝানো যায় ডিসরাপশনের আহ, বাংলা একটা সুন্দর বাংলা আছে। যাই হোক, মূল ঘটনা যেটা ঘটবে যে আমি এই আক্রমণ দিলে একটা সার্ভিস, একটা অ্যাপ্লিকেশন, একটা সার্ভার, একটা মোবাইল ডিভাইস, একটা রাউটার, মানে ভেরিয়াস জায়গায় আক্রমণ দেওয়া যায়। তো ওটা ডিসরাপ্ট হয়ে যায়, ওটা আর কেউ অ্যাক্সেস করতে পারে না, অথবা হয়তো পূর্বে ডিসরাপ্ট হচ্ছে না কিন্তু তার ক্যাপাসিটি কমে যাচ্ছে। হুম, তো ডিসরাপশনের দরকারটা কি? অনেক সময় ক্লায়েন্ট নিজেই চায় যে আমার ক্লায়েন্ট নিড
ক্লায়েন্ট নিজেই চায় যে আমার সেট আপ তো দিলাম সবকিছু ঠিকঠাক মতো, রাউটার আছে, একটা নেটওয়ার্ক আছে, কিন্তু এর কি কারণ ডস এটা একটা রেগুলারলি বিভিন্ন সময় হয়, হ্যাকাররা এই ধরনের আক্রমণ করে থাকে। তো ক্লায়েন্টও চাইতে পারে যে, আচ্ছা আমি কি প্রিপেয়ার কিনা এই বিষয়টা আমার বোঝা দরকার। এরপর আরেকটা বিষয়, ক্লায়েন্ট নিজে চাইতে পারে, আবার কিছু সময় কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট স্পেসিফিক ব্যান করে দিতে পারে যে, না তুমি আসলে যা ইচ্ছা অ্যাটাক দাও, তো দয়া করে ডস অ্যাটাক দিও না, ঠিক আছে, এই কাজ করো না। কারণ আমি একটু পরেই বোঝাচ্ছি যে আসলে আক্রমণটা কিভাবে হয়। হ্যাঁ, আমি অবজেক্টিভেই এটা রাখবো যে হাউ দিস ওয়ার্কস, এটা একটু পরে আমি আলোচনা করছি, না প্রবলেম। তো ক্লায়েন্ট, কিছু ক্লায়েন্ট এটা আসলে ক্ষতি করে, এই জন্য স্পেসিফিক ব্যান করে দেয় যে না, এটা আসলে এই ধরনের আক্রমণ করা যাবে না। ওকে, তো আসলে কোন ক্ষেত্রে, তো এই জন্য আমাদেরও বোঝার বিষয় আছে যে আমাদের যে হ্যাকিং টেকনিক অ্যাপ্লাই করব, কিছু কিছু টেকনিক ডস অ্যাটাকের মতো হয়ে যায়। হ্যাঁ, এটা অন্য একটা হ্যাকিং টেকনিক। সাপোজ আমি একটা ওয়েবসাইটের ইনফরমেশন বের করছি, এটা অন্য অন্য হ্যাকিং টেকনিক, কিন্তু ওইটার ব্যবহার, ওটার বৈশিষ্ট্য হয়ে যায় ডস অ্যাটাকের মতো। এদিকে ক্লায়েন্ট না করে রেখেছে এই টাইপের আক্রমণ দেওয়া হয়। একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আমরা কোশ্চেন পরে নিই, কেমন? আমরা আলোচনা করছি, আলোচনাটাকে আর কন্টিনিউ। তো এখানে যেটা হচ্ছে যে আমরা যে হ্যাকিং টেকনিকটা অ্যাপ্লাই করছি বা ইমপ্লিমেন্ট করছি, ওকে, সেই টেকনিকটা অনেক সময় ডস অ্যাটাকের মতো হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য যেমন একটা অসুবিধা এবং ক্লায়েন্টের জন্য ঝুঁকি। হুম, অনেক সময় ক্লায়েন্টরা কি করে জানেন, তাদের নেটওয়ার্কের অ্যাক্সেস দিয়ে দেয়, বা রিমোট ক্লায়েন্ট যারা, ওরা অনেক সময় তাদের নিজস্ব ভিপিএন থাকে, সেটা আপনাকে দিতে পারে যে তাদের ভিপিএন এর মাধ্যমে কানেকশন করবেন তাদের নেটওয়ার্কের মধ্যে, সেখানে বসে আপনি টেস্টিং করবেন। হ্যাঁ, যেভাবেই হোক আপনাকে সামহাউ তাদের নেটওয়ার্কে অ্যাক্সেস দিতে পারে। কিছু ক্লায়েন্ট একদমই বাইরে থেকে আক্রমণ করতে দিবে, কিছু ক্লায়েন্ট আপনাকে নেটওয়ার্কের অ্যাক্সেস দিয়ে দিবে। নেটওয়ার্কের অ্যাক্সেস যে দিচ্ছে, দ্যাট মিনস তার ওই অফিসে যতগুলো ফায়ারওয়াল, রাউটার, সুইচ, নেটওয়ার্কিং ডিভাইস টিভাইস যা আছে সব কিন্তু আপনার সামনে ওপেন, ঠিক আছে। তো আপনি যদি একটা আক্রমণ দেন এবং মিস ফায়ার করে বসেন, হ্যাঁ, গুলি করতে করতে চোখ বন্ধ করে গুলি করা যদি শুরু করেন, তখন আসলে যেটা প্রবলেম হবে, আপনার ক্লায়েন্ট, মানে আপনি না চাইতেই অপ্রত্যাশিত হবে ডস অ্যাটাকের শিকার হয়ে যাবে। এবং যেগুলো ফ্র্যাজাইল যে ডিভাইসগুলো আছে, রাউটার বা সুইচ, মানে এরা অনেক সময় মানে স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যেতে পারে। ডস অ্যাটাকের মেকানিজমটা এমন। ওকে, তো এখানে আমাদের জন্য ঝুঁকির বিষয় আছে, এমন কাজ করা যাবে না, বা করতে গেলে ক্লায়েন্ট চাচ্ছে কি চাচ্ছে না এই বিষয়টা বোঝার দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আলোচনা করবো যেটা কিভাবে কাজ করে, এবং টাইপ নিয়ে কিছু কথা বলবো, কিভাবে কাজ করে। দেন আমরা টুলস এর আলোচনা যাবো, যে নিজেরা আমরা কিভাবে এই ধরনের আক্রমণ জেনারেট করতে পারি। Okay, স্যার, হ্যাঁ, তাহলে ডস অ্যাটাকের প্রয়োজনীয়তাটা কি আসলে? প্রয়োজনীয়তা হচ্ছে এই যে ক্লায়েন্ট নিজে চাইতেই পারে যে আমার এই অ্যাটাকটা করে দেখাও। হ্যাঁ, যে আমার প্রতিষ্ঠান ডস অ্যাটাকের মানে কি অবস্থা আছে ডস অ্যাটাক করে। আর কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের মেকানিজমের জন্য, যে আমরা এমন কিছু করব না যে এটা ডস অ্যাটাক হয়ে যায়। এই দুইটা রিজনে। ওকে, আচ্ছা, কেন কিভাবে এটা কাজ করে এটা আরেকটু বোঝাই, আরেকটু এই কনফিউশনটা ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, ওকে, ডস অ্যাটাকের ফুল মিনিংটা দাঁড়ায় ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিনায়াল অফ সার্ভিস, এইটা কাজ করে কি করে? ডিওএস, মনে করুন আমার একটা
ইন ডিভাইস আছে, আর এইখানে একটা সার্ভার আছে। ওকে, আচ্ছা, কম্পিউটার দিয়ে বোঝানোর আগে আমাদের মানুষ বা আমাদের রিয়েল লাইফের একটা এক্সাম্পল বলি, তাতে কি হবে, যারা একদমই বিগিনার তাদের কনসেপ্টটা বুঝতে সহজ হবে। রিয়েল লাইফে মনে করুন আপনার সামনে এখন একটা মোবাইল আছে, তাই না? সবারই সামনে কম বেশি একটা বা দুইটা মোবাইল কিন্তু এখন আছে। তো মনে করুন আপনার সামনে একটা মোবাইল, আমি ওই একটাতে কল দিচ্ছি। আমি ফোন কল দিলে আপনি রিসিভ করতে পারবেন। আমি মনে করি এখন আপনার সামনে আরেকটা মোবাইল রাখলাম, আপনার সামনে এখন দুইটা মোবাইল। হুম। এবং দুইটাতে আমি যদি একসাথে কল দিই, তাও মোটামুটি আপনার দুইটা কান দুইটা হাত আছে, দেখা যাবে আপনি রিসিভ করে কিছু একটা বলতে পারছেন। বা- যদিও একসাথে দুজনকে রিপ্লাই দিতে গেলে সমস্যা আছে, কার কথা কাকে বলছেন হুশ করতে পারবেন না। কিন্তু এমন যদি হয় আমি আপনার সামনে পাঁচটা মোবাইল রেখেছি, হুম, এবং পাঁচটাতে একসাথে কল দিয়েছি, আপনি না হয় কষ্টে মষ্টে একটা একটা করে রিসিভ করলেন। এরপরে দুই কানে দুইটা মোবাইল যখন দিয়েছেন, সেখানে শুনতে মানে কি হয়, দুইটার বেশি মোবাইল দেখ যাবে, হ্যাঁ হয়তো যেতে পারে কোনো মতে কষ্টে মষ্টে এক কানে দুই তিনটা করে মোবাইল না হয় অ্যাটাচ করলেন, কিন্তু কি যে বলছি, হ্যাঁ খালি ক্যাজর বেজর শব্দ শুনতে পাবেন, কিচির মিচির শব্দ শুনতে পাবেন, কিন্তু কি বলছি না কাউকে রিপ্লাই দিতে পারবেন না কথা বুঝতে পারবেন। তো কি হচ্ছে, আপনার যেটা ক্যাপাসিটি, আপনার ক্যাপাসিটি ছিল একটা ডিভাইস, বড় জোর গেলে দুইটা ডিভাইসকে আপনি ক্যাচ করতে পারেন। সেখানে আপনাকে ক্যাপাসিটি অনেক বেশি লোড আপনাকে দিচ্ছে, তখন কি হয়, আপনার লোড নিতে পারেন না, ডিসরাপ্ট হয়ে যায়, আপনি কাউকে আর সার্ভিস দিতে পারেন না, তাই না? কাউকে রিপ্লাই দিতে পারেন না। কম্পিউটারের ক্ষেত্রেও দশ একই কনসেপ্ট আছে, কিন্তু এক একটা কম্পিউটার মনে করুন তার একটা নির্দিষ্ট পোর্ট দিয়ে কমিউনিকেশন হচ্ছে। তো এই পোর্টের ক্যাপাসিটি মনে করুন 10,000 রিকোয়েস্ট আসলে সে হ্যান্ডেল করতে পারে। মনে করুন ইশিকনের সার্ভার একসাথে 10,000 মানুষ লগ ইন করলে সে হ্যান্ডেল করতে পারে। কিন্তু এই রাতের বেলা আপনার নিজেরাও মাঝে মধ্যে দেখেন না যে ইশিকনের কি হয়, সাইট লোড নিচ্ছে না, লগ ইন করতে পারছেন না। তো এই জায়গাটা কেমন হতে পারে, একটা ডিভাইস থেকে মনে করুন আমি তার ক্যাপাসিটি 10,000, আমি 15,000 নেটওয়ার্ক প্যাকেট পাঠালাম। কি হচ্ছে, তার যেটা ক্যাপাসিটি তার চেয়েও ওভারফ্লো, মানে তার চেয়েও বেশি আরো 5,000 প্যাকেট আমি তাকে সেন্ড করছি। বা এত আরো বেশি কানেকশন রিকোয়েস্ট তাকে আমি পাঠাচ্ছি। তো এতে করে যেটা হতে পারে, তার সার্ভিস তখন ডাউন করা শুরু করতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করে যে কি পরিমাণ আক্রমণ করলে বা কি পরিমাণ আঘাত করলে সে আসলে ডাউন হবে। সব সার্ভার সব নেটওয়ার্ক চ্যানেল একরকম না কিন্তু, ঠিক আছে? সবার ক্ষেত্রে এক নাপা ট্যাবলেট দিয়ে সবার যেমন চিকিৎসা হয় না। তো একটা অ্যামাউন্ট দিয়ে আমি তো ফর এক্সাম্পল বলছি 10,000, কিছু কিছু শিক্ষার্থী আবার লিটারেলি এটারই ধরে নেয় যে 10,000 প্যাকেটই পাঠাতে হবে। না, এটা আসলে কোনো সুনির্দিষ্টতা নেই, এটা ডিপেন্ড করে আমাদের আক্রমণ করে করে ট্রাই করতে হয় যে আচ্ছা কোনটা কাজ করছে। ওকে, তো মনে করেন এরকম 25,000 প্যাকেট পাঠাচ্ছে, তখন আর কেউ এই শিখনের সার্ভারে লগ ইন করতে পারছে না, ঢুকতে পারছে না। ওকে, এখানে একটা বিষয় খেয়াল করুন, এই যে রিকোয়েস্ট পাঠাচ্ছি, কি হচ্ছে, এর বিপরীতে যে রিপ্লাই আসবে সেই রিপ্লাইটা আসছে না। সার্ভার যে রিপ্লাই দিবে যে লগ ইন সাকসেসফুল, ওই রিপ্লাই আসছে না, কারণ এত রিকোয়েস্ট যাচ্ছে সে হ্যান্ডেল করতে পারছে না। কিন্তু 10 টাকার মানে এই না যে হ্যাক করে আপনার কাছে অ্যাক্সেস চলে আসবে, না, অ্যাক্সেস কিন্তু 10 টাকে আসে না। 10 টাকের মেকানিজম হচ্ছে সার্ভিস ডিসরাপশন হবে, নট যে আপনার রিভার্স কোনো কানেকশন আসবে, এটা কিন্তু কখনোই হয় না। ওকে, আমরা দেখেন না যে সাইবার একাত্তর বা এই টাইপের কিছু প্রতিষ্ঠান আছে, তারা ভাবে যে মানুষজন সবই বোকা, বলদ, বিভিন্ন জায়গায় ডস অ্যাটাক দেয়, এবং ডস অ্যাটাক কিছু জায়গায় ডস অ্যাটাক সাকসেসফুল হয় না, ব্লক খায়। হ্যাঁ, অনেক সার্ভিস আছে, ক্লাউড ফ্লেয়ার বা এরকম বিভিন্ন সার্ভিস আছে, তারা এই জিনিসগুলোকে ব্লক করে দেয় যে আপনি
ডস অ্যাটাক করছেন, এখানে একটা ফিল্টার দিয়ে দিচ্ছে, ডস অ্যাটাক হলে সেগুলো বাইপাস হয়ে যায় বা এই ধরনের আক্রমণ করা যায় না। তো অনেকেই এরকম ক্রেডিট নেওয়ার চেষ্টা করে যে সে বিরাট হ্যাকিং এর কাজ করে ফেলছে। বাস্তবে এতে অ্যাক্সেস নেওয়ার বা এই জাতীয় কিছুই হয় না, এবং আদৌ সার্ভিসটা ডাউন হচ্ছে কিনা সেটাও ডিপেন্ড করে, সবসময় একই ক্যাপাসিটিতে ডাউন হয় না। আচ্ছা, এটা ডসের কনসেপ্ট গেল। ডসের কথা হচ্ছে, ডসে তো আমার সিঙ্গেল সোর্স থেকে ইনপুট যেতে থাকে, কিন্তু এটাকে অনেক সময় বন্ধ করে দেওয়া যায়। তো হ্যাকাররা এজন্য কি করে, যে যে ডিভাইস গুলো হ্যাক করে, বা এর আগের দিন ম্যালওয়্যারের কনসেপ্ট পড়ালাম না, ম্যালওয়্যার, ম্যালওয়্যার গুলোতে কি করছে, ম্যালওয়্যার থ্রুতে বিভিন্ন ডিভাইসকে ইনফেক্ট করছে। তো আপনি কোন একটা ডিভাইস ইনফেক্ট করে, সাপোজ আপনি বেশি না তো ডিভাইস আমার অ্যাক্সেস করা দরকার নেই, যে কম্পিউটারটা হ্যাক করেছি অ্যাক্সেস আমার দরকার নেই, খালি ও একটা স্ক্রিপ্ট রান করবে। কি স্ক্রিপ্ট? তার ভিতরে যে আইপি অ্যাড্রেস থাকবে সবাই মিলে সেই আইপিতে গণহারে রিকোয়েস্ট পাঠানো শুরু করবে। তো গ্লোবালি বিভিন্ন জায়গায় এই ম্যালওয়্যারের ইনফেকশন হয়, এবং মানে জিওপলি, কি বলে, জিওলজিক্যাল যে লোকেশন আছে, বিভিন্ন লোকেশন থেকে প্যাকেট যা রিকোয়েস্ট প্যাকেট যা শুরু করে। এইটার নাম হচ্ছে ডি ডস, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। এইটা ভয়ানক এজন্য যে হ্যাকার গ্রুপ গুলো ম্যাসিভ অ্যামাউন্টের ডিভাইস টিভাইস হ্যাক করে এরকম বিশাল বট নেট বলে, হ্যাঁ, এরকম নেটওয়ার্ক তারা মেনটেইন করে, তৈরি করে রাখে। এটা আপনি চাইলে একদিনে পারবেন না, আপনাকে ওরকম ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ছড়িয়ে ছড়িয়ে নেটওয়ার্ক ক্রিয়েট করার দরকার পড়বে। এবং এটা ডিফিকাল্ট বলে হ্যাকাররা এখন যেটা করে, তারা এই বট নেটের অ্যাক্সেসকে সেল করে, টেলিগ্রামে, ডার্ক ওয়েবে বিভিন্ন জায়গায় সেল করে, যে আপনি $50 $100 দিবেন, তারা আপনার হয়তো, কারণ আপনার জন্য তো এখন ইমিডিয়েটলি এরকম একটা নেটওয়ার্ক বিল্ড করা কঠিন, এতগুলো ডিভাইস হ্যাক করতে হবে, সেখানে ম্যালওয়্যার স্প্রেড করতে হবে, তাদের নিয়মিত মেইনটেইন করতে হবে, কত ঝামেলা। হ্যাকাররা এরকম কিছু টাকা পয়সা নিয়ে আপনার হয়ে ডিডস আক্রমণটা করতে, তবে ডিডসটা বেশি এফেক্টিভ হয় কারণ মাল্টিপল সোর্স থেকে আক্রমণ হয়। সে হিউজ ট্রাফিক জেনারেট করতে পারে এবং ব্লক করাও কষ্ট হয়ে যায়। ওকে, তবে যারা অ্যান্টি ডিডস সলিউশন ব্যবহার করে, আহ, ভালো মানের অ্যান্টি ডিডস সলিউশন যেগুলো, যেমন আমি একটা বলি, আপনাদের ক্লায়েন্ট যদি জিজ্ঞাসা করে তাদের বলতে পারেন যে রেডওয়্যার অ্যান্টি ডিডস। এগুলো কিছু আছে সফটওয়্যার লেভেলে, কিছু আছে হার্ডওয়্যার লেভেলের, রাও সুইচের মতো দেখতে। আহ, যদিও ইসরায়েলি প্রতিষ্ঠান, তারপরও মানে তো এদের এত ক্যাপাসিটি, মানে পুরো সারা বাংলাদেশের যত ব্যান্ডউইথ আছে, সারা বাংলাদেশে ব্যান্ডউইথ তো 90 জিবি না 9 জিবি জানি, আমার এক্সাক্ট খেয়াল নেই, পুরো ব্যান্ডউইথটা ধরেও যদি আপনি সেন্ড করে দেন, তাও এই সলিউশনের কাছে এত বিশাল ব্যান্ডউইথ কিছুই না। সে এটাকে মিটিগেট করে ফেলতে পারে। পুরো বাংলাদেশের নেটওয়ার্ক ধরেও যদি আপনি আক্রমণ চালান, বাংলাদেশের সমস্ত ডিভাইস একসাথেও যদি আক্রমণ চালান, তাও র্যাডওয়্যার সেটা মিটিগেট করে ফেলতে পারবে, ওর সেই ক্যাপাসিটি আছে। ওকে, জাস্ট একটু আইডিয়া দিলাম। এই ধরনের অ্যান্টিডিডস সলিউশনও আছে। ওকে, আক্রমণ এবং ডিফেন্সের এই খেলা চলতেই থাকে, চলতেই থাকবে, নো প্রবলেম। তো মেকানিজমটাই হচ্ছে যে আমার ডিসরাপশন করবে, ওভার লোড করে দিবে, অত্যন্ত বেশি প্রেসার ক্রিয়েট করবে। তো যার কারণে মাল্টিপল ইউজ কেস হতে পারে। কোনো কোনো সময় আমাদের ক্লায়েন্টের নিরাপত্তা বা ডিফেন্স মেকানিজম যাচাইয়ের জন্য এই আক্রমণের দরকার পড়ে। আর কোনো কোনো সময় যে এই যে আক্রমণ হচ্ছে, ডিভাইসের ড্যামেজ হচ্ছে, সার্ভিস ডিসরাপশন হচ্ছে, কেউ সার্ভিস নিতে পারছে না, তো এই ইস্যুর জন্য অনেক সময় ক্লায়েন্ট নিজেই বলে দিতে পারে যে সব ধরনের অ্যাটাক অ্যালাউ, কিন্তু ডস অ্যাটাক বা এই ধরনের অ্যাটাক অ্যালাউড না। ওকে, বা এমন কোনো আক্রমণ করা যাবে না যেটা ডসের মতো হয়ে যায়। ওকে, এই দুই পার্সপেক্টিভে আমাদের
ডসটা নিয়ে জানা ইম্পর্টেন্ট। ওকে, টাইপ নিয়েও বললাম ডস আর ডিডস দুইটা টাইপ হয়ে থাকে। আচ্ছা, এবার টুলস নিয়ে বলি। ভেরিয়াস রকমের টুলস আমাদের খুঁজে পাওয়া যায়। আমি এখানে দুইটা টুলস আপনাদের সাজেস্ট করবো। দুইটা টুলস বেশ পারফরমেন্স ভালো, তবে এর বাইরেও আরো টুলস আছে ডিডস, এবং এর চেয়েও আমি ক্লাসে দেখানোর চেয়েও ভালো টুলস খুঁজে পেলে অবশ্যই সেটা ট্রাই আউট করবেন, ইউটিলাইজ করবেন। ওকে, আচ্ছা, তো প্রথম টুলসটা আমাদের হচ্ছে যে ইমেজ ডিডস। ওদের টুলসটা ভালো এজন্য যে ডিডস যে আমি শুধু যে একটা নির্দিষ্ট, মানে শুধু যে সবসময় সার্ভারেই ডিডস ডস অ্যাটাক করতে পারবেন কিন্তু কোনো কথা নেই। নির্দিষ্ট কোনো পোর্ট, নির্দিষ্ট কোনো সার্ভিস, মানে এই জায়গাগুলোতেও খুব স্পেসিফিক করেও আক্রমণ দেওয়া যায়। আমি পুরো সার্ভার আমার ডাউন রাখার দরকার নেই তো। সার্ভারের যেই বোর্ড দিয়ে কেউ ফাইল আদান প্রদান করে, ফর এক্সাম্পল, শুধু এই ফাইল আদান প্রদান অপশনটা আমি বন্ধ করে রাখবো। হুম, তো ও অনেকগুলো মেথড সাপোর্ট করে। লেয়ার 4-এ আমরা এটা রান করি, GitHub রিলিজ। হ্যাঁ, ভিপিএস দিয়ে ডিডোস দিলে খুবই ভালো এফেক্ট, তবে কাহিনী আছে। ভিপিএস এর ভিপিএস বা নিজেদের পিসির ক্ষেত্রেও ওর নিজের ক্যাপাসিটি কত, এটা একটা বিষয় আছে। এখন ডস অ্যাটাক দিতে গিয়ে এখন আপনি ভার্চুয়াল বক্সের মেশিন দিয়ে ডস অ্যাটাক দিচ্ছেন। এখানে এমনি আপনার প্রসেসর কম, র্যাম কম, ব্যান্ডউইথ কম, বাসা বাড়িতে আপনার যে 2 Mbps এর লাইন, ওরা বলে 10 Mbps, বাস্তবে দেয় 2 Mbps বা 3 Mbps। এই যে লাইন, এটা দিয়ে মানুষকে কি ডস অ্যাটাক দিবেন, তার আগে আপনি নিজেই, মানে আপনার নিজের পিসি হ্যাং হয়ে বসে থাকবে। ঠিক আছে। ভিপিএস এর ক্ষেত্রে একটু ভালো রিসোর্স যদি থাকে, একটু র্যাম 8 বা 16 জিবি র্যাম, একটু প্রসেসর ভালো, এবং ভিপিএস গুলো দেখা যায় ব্যান্ডউইথটা ভালো দেয়, নেটওয়ার্ক ব্যান্ডউইথ যদি একটু নেওয়া যায় তখন কাজে দিবে। এবং হ্যাকাররা অনেক সময় এটা করে, যে মানুষের পিসি, আমি একটা আর্টিকেলে পড়ছিলাম একবার, যে মানুষের পিসি হ্যাক করে সেখানে ম্যালওয়্যার রান করা কষ্ট, ঝামেলা তো দরকার কি, আমরা এরকম কতগুলো ভিপিএস ভাড়া নেই। হ্যাঁ, মানুষের ইনফরমেশন দিয়ে কতগুলো 10-20টা ভিপিএস বা 100টা ভিপিএস বিভিন্ন রিজিয়নে নিয়ে ডেপ্লয় করে রাখলাম, ওইটা দিয়ে আক্রমণ চালাই দিব, হয়ে গেল ডিডস অ্যাটাক। হ্যাঁ, এরকম মাল্টিপল টেকনিক আছে। হ্যাঁ, কি বললাম যে শুধু ওয়েবসাইট না, আপনার রাউটার, ডিভাইস টিভাইস সব কিছুতে অ্যাটাক দেওয়া যায়। যেমন ওয়েবসাইটে যদি আপনি যে গেট ফ্লাড যদি দেন, ওর যে লেয়ার 7-এ গেট ফ্লাড, আমরা ওয়েবসাইট যখন ভিজিট করি, সাপোজ এই যে eShikhon.com যখন ভিজিট করছেন, ভিজিটের সময় গেট রিকোয়েস্ট যায় না। আপনাদের পিএইচপির লাস্ট ক্লাস, ফর্ম হ্যান্ডলিং এর ক্লাসে এটা নিয়ে বলছিলাম, এইচটিটিপি প্রোটোকল নিয়ে। তো কি হচ্ছে, গেট ফ্লাড দিলে কি হবে, সে গণহারে খালি গেট রিকোয়েস্ট পাঠাতে থাকবে সার্ভারে। তো সার্ভার কতজনের রিপ্লাই দিবে, তার তো একটা ক্যাপাসিটি আছে। সে মনে করুন 10,000 রিপ্লাই দিতে পারছে, আমি এখানে 1 লক্ষ গেট রিকোয়েস্ট পাঠিয়েছি, সে রিপ্লাই দিতে পারে না, ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। ওকে, দেখুন এখানে কি করবে, এইচটিটিপি প্যাকেট পাঠাবে উইথ হাই বাইট। বেশ কতগুলো মেথড ও এখানে অ্যাড করেছে, এজন্য ইমেজ ডিডসটা সাজেস্ট করা। আচ্ছা, ওদের একটা উইকি মতো আছে, ইউজার্স গাইড, গিটহাব, গিট ক্লোন করে requirement.txt-টা রান দিতে হবে। আবার ও একটা ফ্রেশ মানে 1 লাইন ক্লিক করলে ফ্রেশ ভিপিএস এ আপলোডের যে কাজ ওইটাও করে দেয়, কিন্তু তো যে এইজা কি একটা আছে, এটাতে হচ্ছে ওটার স্পন্সরশিপে কাজ করে। একটু ভেরিফাই করে নেওয়া ভালো যে কোথায় করবে, কি করবে।
তো আমরা তাহলে এটা যদি এত নেটওয়ার্কের দরকার, তাহলে এটা আমরা প্র্যাকটিস করবো কি করে? এই যে এখানে রান করবেন। প্যারোট ইন্টারনেট। তো রিকোয়ারমেন্ট যেগুলো আছে পিপ দিলে একাই সেগুলো সেট আপ করে নেবে। কালি লিনাক্সে অনায়াসে হয়ে যায়, প্যারোটে দেখি কি অবস্থা হচ্ছে দেখা যায়। সাকসেসফুলি হয়েছে। start.py সাধারণত আমরা পাইথন ফাইল রান করলেই হয়ে যাবে। তারপরও আমি এখান থেকে দেখাই। লোড ব্যালেন্স সিডিএন পারবে না, কারণ সিডিএন এর মেকানিজমই হচ্ছে ওরা ক্লাউডে হোস্টিং, অধিকাংশ সিডিএনই আসলে ক্লাউডে হোস্ট করে এবং যেন তেন পাবলিক না। গুগল, ফেসবুক, এডাব্লিউএস, ডিজিটাল ওশান এরা হচ্ছে সিডিএন এর প্রোভাইডার, যার কারণে ওদেরও ক্যাপাসিটি অনেক বেশি থাকে সিডিএন রে ব্রেক করার। যদি ডিডস হয়, ম্যাসিভ আকারের ডিডস, সেক্ষেত্রে সম্ভাবনা থাকে, কিন্তু কম। লোড ব্যালেন্সার না, লোড ব্যালেন্সারের ক্ষেত্রেও প্রবাবিলিটি কম। কত, কারণ লোড ব্যালেন্সারের ব্যাক এন্ডে কতগুলো সার্ভার ওখানে সার্ভিস নিচ্ছে ডিপেন্ড করে। ওকে, তবে ডিডস হলে বেশ ভালো রকমের আরেকটা বিষয় আছে, কিছু ক্ষেত্রে ডস অ্যাটাক গুলো করে কি, কোন একটা দুর্বলতা ব্যবহার করে। সাপোজ আমি কোন একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, ফর এক্সাম্পল জুম অ্যাপস ব্যবহার করছি। জুম অ্যাপস এর মনে করুন কোন একটা ফোন কল যে করে, হ্যাঁ, এখানে যে কোড রান হয়, কোডের লজিকের কোন একটা দুর্বলতা আছে। আমি এখানে চাইলে একটু ফোন কল করার সময় নিজে একটা ম্যালিশিয়াস 1 বিটের কোড যুক্ত করতে পারি। মানে হ্যাকাররা কি করে এটা একটু বলি। কিছু কিছু সিনারিতে এমন হয় যে এই অ্যাপ্লিকেশনের দুর্বলতা ব্যবহার করে ডস অ্যাটাকের মতো কোড তৈরি করছে। আমরা এখানে যেগুলো রান করছি এগুলো জেনেরিক একদমই। আমি একটা প্যাকেট পাঠিয়ে দিচ্ছি, কিন্তু যখন এখানে অ্যাপ্লিকেশনের দুর্বলতা আছে, দুর্বলতাটা জড়িত মানে তার নিজস্ব মেকানিজমেই প্রবলেম আছে, তখন আসলে লোড ব্যালেন্সার থাকুক আর সিডিএনই থাকুক, অ্যাপ্লিকেশনের উইকনেসের কারণে ডস অ্যাটাকটা কার্যকর হয়। হুম, আমরা যখন মেটাস্প্লয়েট টুলস এর আলোচনাটা করব, তখনও কয়েকটা এরকম এক্সাম্পল সামনে আসতে পারে। ওকে, আচ্ছা, আমি এটা লিঙ্কও দিয়ে দিয়েছি। ইনস্টলেশন জাস্ট এতটুকুই, ম্যানুয়ালি করতে গেলে এগুলো দরকার পড়বে। ওকে, আর এরপরে হচ্ছে স্ক্রিপ্ট ইউজেস অ্যান্ড এক্সাম্পলস। এখানে ওরা বেশ কতগুলো এক্সাম্পল দিয়ে রেখেছে, আমি একটা দুইটা দিয়ে এক্সাম্পলটা বোঝাই যে কিভাবে কাজ করে। ওকে, আপনাদের যেটা দায়িত্ব থাকবে যে বাকিগুলো একটু এক্সপ্লোর করা। হ্যাঁ, আচ্ছা, তো সিম্পলি পাইথন 3 মেনশন করতে হবে। হ্যাঁ, পাইথন 3 মেনশন করতে হবে। এটা পাইথন 3 ল্যাঙ্গুয়েজে রাখা, পাইথন 3 স্টার্ট
ডট পাই স্পেস, এরপর ওর হচ্ছে বেশ কতগুলো মেথড আছে, মেথডের লিস্টটা হেল্প মেনুতে আছে, -H, যে লেয়ার ফোরে কি কি মেথডে যে আমাদের ইউডিপি কমিউনিকেশন হয়, যদি ইউডিপি ফ্লাড করতে চাই, ইউডিপি প্যাকেট পাঠাবো সমানে, যদি সিন ফ্ল্যাগ পাঠাতে চাই যে সমানে সিন ফ্ল্যাগ যাবে। ওকে, তো আমি যদি দেই, মনে করুন যে এটা দেখুন, এই সেম কমান্ড সুডো লাগতে পারে মেবি, যাই হোক আমি মেথড দিলাম, তুমি লেয়ার ফোরের কোন মেথড, সিনটাই দেখে, সিন এটা পাঠাবে কোন আইপির কোন পোর্টে এই ক্রমাগত আক্রমণ চালাবে। ফর এক্সাম্পল ই শিখনের আইপি অ্যাড্রেস, ফর এক্সাম্পল বললাম 12.0.1, ফর এক্সাম্পল এটা তাদের আইপি এবং তাদের 8080 পোর্টে ওয়েবসাইট রান হচ্ছে। আপনি এইখানে সিন ফ্ল্যাগ পাঠাতে যাচ্ছেন ক্রমাগত। থ্রেডস জিনিসটা হচ্ছে আমি কি পরিমাণ আমার যে সিপিইউ, আমার যে প্রসেসর, কি পরিমাণ অ্যালোকেট করব। যদি আমি 500 থ্রেডস দিই, কি হবে, আমার সিপিইউ ইউজেসটা বেশি হবে। যদি কম দেই, 10 দেই, তখন কি সিপিইউ প্রসেসর কম ব্যবহার হতে থাকবে। কম সিপিইউ কম ব্যবহার হলে প্যাকেটও কম তৈরি হবে, আক্রমণও আস্তে আস্তে হবে। আর যদি এখানে বাড়িয়ে দিই, 1000 থ্রেডস দিই, তাহলে আমার নিজের কম্পিউটারই ফ্রিজ হয়ে যাবে। হ্যাঁ, না আমার প্রসেসর অত বেশি না, আমি সাধারণত 200-র বেশি থ্রেডস, মানে আমার এই কম্পিউটার 200 বেশি থ্রেডস দিলে ফ্রিজ হয়ে যেতে দেখেছি। আপনারা একটু মানে আপনাদের নিজে যার যার পিসি যেরকম এটার উপর ডিপেন্ড করে। ওকে, যত বেশি দিবেন তত। আর ডুরেশনটা সেকেন্ড দিয়ে নির্ধারণ করে। আমি যদি 3600 সেকেন্ড দিই, সেটা হ্যাঁ 1000 না দিয়ে 1 ঘন্টায় মেবি 3600 সেকেন্ড, 60 × 60। আচ্ছা, দিলে কি হবে, 1 ঘন্টা যাবত এই মেথড রানিং থাকবে। ওকে। হ্যাঁ, ওরকম একটু ভালো পিসি হলে জীবনটা অনেক সুন্দর হতো। যাই হোক, এন্টার প্রেস করি। আচ্ছা, ক্যান নট ক্রিয়েট ক্রসফায়ার, কারণ আমি সুডো না। নো মডিউল নেমড পাইরক্সি, আচ্ছা সিনটাতে যদি এটা চায়, ইউটিপিতেও কি চাবে? আচ্ছা, প্যারোটে ওর এই পাইরক্সি ডিপেন্ডেন্সি হচ্ছে, এটাকে আমার আলাদা সেট আপ দিতে হবে। পিপ সার্চ পাইরক্সি, আমি কালি লিনাক্সে এই ডিপেন্ডেন্সি ইস্যুটা দেখিনি। কালি লিনাক্সে আমাদের এই পিপ ইনস্টল, কি বলে, আগে যে কমান্ডটা দিলাম, requirement.txt, পিপ ইনস্টল requirement.txt, ওটা দেয়াতে যা যা রিকোয়ারমেন্ট ছিল সব নিয়ে নিয়েছে। ঠিক আছে, কিন্তু প্যারোটে তখন রান করছি, পাইরক্সি ডিপেন্ডেন্সিটা প্রবলেম করছে। আচ্ছা, পিপি এর ভার্সন ডিপেন্ডেন্সি ইস্যুর জন্য এটা আমি আলাদা করে গুগল সার্চ করে আমি পরে এটা সেট আপ দিচ্ছি, নো প্রবলেম। বা আপনারা যদি বাসায় সেট আপটা করতে চান, এই ইরর মেসেজটা লিখে সার্চ করলে, অথবা হাউ টু ইনস্টল পাইরক্সি ইন লিনাক্স, এইটার সার্চ দিলে পাইরক্সি পাইথনের একটা মডিউল, মেবি পিপ3 ইনস্টল দিলে পাইরক্সিটা চলে আসবে। তারপরও আমি আরেকবার গুগল সার্চ করে ভেরিফাই না করে রান দিব না। আহ, আপনারা কালি লিনাক্সে ট্রাই করুন। কালি লিনাক্সে আমি দেখেছি অনায়াসে করে যায়, মানে এই ডিপেন্ডেন্সি গুলোর ইস্যু করে না। ওকে, আর এখানে এক্সাম্পল অলরেডি অনেকগুলো দেয়া, যে আপনি ওয়েবসাইটে যদি আক্রমণ করতে চান,
ওয়েবসাইটে কি হবে, জাস্ট বম মডিউল দিলে 100 করে রিকোয়েস্ট পাঠাতে থাকবে 3600 সেকেন্ড। জাস্ট ইউআরএলটা বলে দিবেন যে কোন সাইটে আপনি আক্রমণ চালাতে চাচ্ছেন। ওকে। আর কিন্তু হ্যাঁ বলুন। 100 দিলে কি কাজ হবে? বুঝিনি। আহ, আমি বলছিলাম যে রিকোয়েস্টটা যদি আমরা 100 200 দেই তাহলে কি এখানে রিকোয়েস্ট না, এটা হচ্ছে থ্রেডস নাম্বার। 100 200 দিলে উম, আমি একবার দেখেছিলাম 1 লক্ষ 200 থ্রেডস যাতে 1 লক্ষ মতো প্যাকেট জেনারেট সেন্ড করেছিল এক মতো 0.13, মানে 1 সেকেন্ড মতো সময়ের ভিতরে 1 লক্ষ মতো জেনারেট করেছিল। 200 বা 500 এই রেঞ্জের ভিতরে। না, আবার কাহিনী আছে, আপনার নিজের পিসিরও তো লোড নেওয়া লাগবে। দিয়ে দেখুন আগে ইনিশিয়ালি 100 দিয়ে ট্রাই করে দেখুন আপনার নিজের পিসি ফ্রিজ হয়ে যায় কিনা। যদি না হয় সেক্ষেত্রে ইনক্রিজ করে দেখতে পারেন। কারণ আপনার নিজের পিসি যদি কাজ না করে আপনি টার্গেটের বা ভিকটিমের ওটা কি ডাউন করবেন? হ্যাঁ, এখান থেকে তো সেই প্যাকেটটা জেনারেট হতে হবে, না হলে তো আর ভিকটিম পর্যন্ত যেতে পারবে না। ওকে। স্যার থ্রেড জিনিসটা আসলে স্যার কি? থ্রেডসটা আক্ষরিক অর্থে থ্রেড বলতে আসলে আচ্ছা, কম্পিউটার আর্কিটেকচারের ভাষায় এটা হচ্ছে আমাদের যে সিপিইউ যেটা আছে, হ্যাঁ, তার প্রসেসিং যে ইউনিট আছে তার একটা একক হিসেবে বিবেচনা মানে বলা হয়ে থাকে। ওকে, মানে সহজ ভাষায় বললে আপনার কম্পিউটারে কি পরিমাণ প্রসেস চলবে তার একটা ইউনিট মতো সিপিইউ কি পরিমাণ ব্যবহার হবে, এরকম একটা ইউনিটের কনসেপ্ট। আমার সিপিইউটা 100 পরিমাণ 100 ইউনিট ব্যবহার হবে, আমি 1000 করে দিলে কি হবে, আমার সিপিইউ 1000 ইউনিট করে ব্যবহার হবে। যত বেশি সিপিইউ ব্যবহার হবে তত বেশি আচ্ছা, এটা প্যাকেট নিজের জেনারেট বা কম্পিউটারের ব্যাপার স্যার। কাজ করতে থাকবে। মানে স্যার এটা নিজের পিসির ঘটনা আর কি। শুনতে পাইনি। হ্যালো স্যার, এটা তো এই যে 100 থ্রেড বা এই থ্রেড জিনিসটা তো আমাদের পার্সোনাল কম্পিউটারের বিষয় বা কোয়ান্টিটির ব্যাপার না, হ্যাঁ হ্যাঁ। যে আমি কি পরিমাণ সিপিইউ ইউজ করতে যাচ্ছি নিজেরটা। ওকে স্যার। আমাদের বোট নেট নিয়ে একটু আলোচনা করতে। ডিডসে প্রক্সিটা কিভাবে হয়? প্রক্সিটা মূলত যেই সার্ভারের থ্রুতে কমিউনিকেশন গুলো হবে, আমরা ওই অ্যাড্রেস গুলো দিয়ে দিই। ওর নিজেরই এমএস ডিডস এর নিজেরই টরের একটা মডিউল আছে। হ্যাঁ, দিলে কি হবে, টরের যেই চ্যানেলটা আছে এইটা ব্যবহার করে সে হচ্ছে কাজ চালাবে। আর এই প্রক্সির ক্ষেত্রে প্রক্সির অ্যাড্রেস যেগুলো আমরা দিয়ে দিব সকের, ওইটার থ্রুতে কমিউনিকেশনটা হবে। কিন্তু প্রক্সি বা এগুলো ইউজ না করলে বেটার, কারণ আহ, কি বলে প্যাকেট জেনারেশনটা নির্দিষ্ট সময়ের ভিতরে হিউজ প্যাকেট জেনারেশনটা এনশিওর করা দরকার। ওকে। না, আমরা কোনো ওয়েবসাইটে থ্রেডস দিব না। আমরা আমাদের নিজেদের টার্মিনালে থ্রেড সংখ্যাটা উল্লেখ করে দেবো যে এই টুলস যে যখন রান হবে সে আমার কম্পিউটারের কি পরিমাণ রিসোর্স ব্যবহার করবে। ওকে, এটা বোঝানোর জন্য আমরা দিব। ওকে। আচ্ছা, ডটস নিয়ে আরো টুলস আছে অনলাইনে অ্যাভেলেবল, কয়েকটা টুলস আরো ট্রাই করবেন। এবার আমি লিংক দিব না, এবার নিজেরা খুঁজে আপনারা ট্রাই করবেন, দেখবেন এক একটার মেকানিজম পারফরমেন্সে কেমন পার্থক্য আছে।
এবং যদি আপনার মনে হয় যে না অন্য আরেকটা ভালো টুলস আছে, সেটা ইউটিলাইজ করা শুরু করবেন। ওকে, নেক্সট দিন আমি দেখতে চাই কে সবচেয়ে স্যার বেশি আমাদের টুলস ট্রাই বোট করবে বা নেটে আলোচনা স্যার একটু। বটনেট। স্যার শোনা যাচ্ছে? জি স্যার। বটনেট, আচ্ছা হ্যাঁ, বটনেটের কনসেপ্টটা এই যে তখন ছবি এঁকে যেটা বোঝালাম যে আমার স্যার নেক্সট যেই ডিভাইসগুলো কিছু একটা বলতে যেই ডিভাইসগুলো কিছু একটা আমরা বলছিলেন স্যার, নেক্সট দিন কি দেখবেন? নেক্সট, আচ্ছা খেয়াল নেই, বটনেটের ওই কথাটা নেট বলি। নেট বটনেটের নেটওয়ার্কের কনসেপ্টটা জন্য, হলো, মানে টুলস নিয়ে স্যার কিছু বলছিলেন যেটা নেটওয়ার্কের জন্য বুঝতে পারিনি, কথা আবার পেঁচিয়ে গেছিল আপনার। আচ্ছা ক্লাস রেকর্ড আগামী দিন দেখি টুলস এর কিছু একটা নিজে আমার মনে নিজে নিজে পড়ছে না টুলস কোনটার খুঁজে কথা। বের করতে বলতে, স্যার লিংক দেবে না, নিজে নিজে টুলস খুঁজে ট্রাই করতে বলতে। আচ্ছা বটনেটের কথাটা বলি। বটনেট বলতে যেটা বোঝায় এই যে যেই ডিভাইসগুলো ইনফেক্টেড হচ্ছে, হ্যাক হচ্ছে, হ্যাঁ, হ্যাকাররা কি করে এই ডিভাইসগুলো কি এটাতে একটা সেন্ট্রাল কোনো হ্যাকারের কোনো ডিভাইস দিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তো এই ডিভাইসগুলো একটা তখন নেটওয়ার্কের মতো আচরণ করে, যে হ্যাকড হওয়া ডিভাইসগুলো সবাই হ্যাকারের নির্দেশে কোনো একটা কাজ করছে সবাই একসাথে, আবার যখন হ্যাকার কোনো নির্দেশ দিচ্ছে কাজ করা বন্ধ করে দিচ্ছে। ওকে, এইটাই হচ্ছে আমাদের বট নেটের কনসেপ্ট। তো ডিডস অ্যাটাকটা কি করে, এইরকম বট নেটের মাধ্যমে ডিডস অ্যাটাকটা দিয়ে থাকে। ওকে, হ্যাঁ আমি বলছিলাম যে একটু নেক্সট দিন মানে আমি দেখতে চাই আপনারা কে কতখানি রিসার্চ করেন না স্যার ক্লাসের ওই বাইরেও বলুন। আরো অ্যাডিশনাল টুলস নিয়ে। ওকে, আজকে অনেক আলোচনা হলো, অনেকটা সময় গেল আজকে, আর নো মোর টুডে। আমরা নেক্সট দিন কিছু একটা আলোচনা হবে। ওকে, আজকে আমাদের আলোচনায় পর্যন্তই থাকুক। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।